আমাকে একটু জানান যে এই বিষয়টা নিয়ে জানতে চান কিনা, যে একজন উদ্যোক্তা তার ব্যাংক লোন পেতে গেলে তার প্রাথমিক শুরুটা কিভাবে করতে হয়। আপনাদের দিক থেকে রেসপন্স না পেলে আসলে আমি বুঝতে পারি না। আচ্ছা, যাই হোক, আমি শুরু করছি একটা ছোট্ট ব্যাপারে আলোচনা করে। প্রথমেই বলে দিই, উদ্যোক্তা তো দুইটা ভাগে ভাগ হয়, একটা নারী উদ্যোক্তা, একটা পুরুষ উদ্যোক্তা। নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে যেটা সুবিধা আছে সেটা হচ্ছে তারা আপনার ব্যাংক লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট বা অন্য অন্য যাই কিছু, এটা আমরা পরে আলোচনায় আসবো। প্রথমে আমরা যেই আলোচনায় আসি, ধরুন আপনি একজন উদ্যোক্তা। এই যে এখানে আমাদের জাহাঙ্গীর সিদ্দিক, সুমাইয়া আক্তার, এরা দুজনে উদ্যোক্তা, একজন নারী। আপনি চিন্তা করছেন যে আমার এখন এই মুহূর্তে 1 লাখ টাকা আছে বা 20,000 টাকা আছে, এটা দিয়ে শুরু করি, কিন্তু আমি 6 মাস গেলে বা 1 বছর গেলে আমি ব্যবসাটাকে করতে চাই, তখন আমি 1 থেকে 2 লাখ টাকা স্বল্প সুদে যাতে ঋণ নিতে পারি। এই চিন্তা যদি আপনার থাকে যে আমি উদ্যোক্তা হিসাবে ব্যাংক লোন নিয়ে ব্যবসা বড় করব, প্রথম থেকে আপনার যেটা করতে হবে, মাস্ট বি ট্রেড লাইসেন্স এবং আপনার একটা লেজার খাতা অর্থাৎ অ্যাকাউন্টস মেইনটেইন, এটা করতে হবে। অ্যাকাউন্টস মেইনটেইনটা কেমন বোঝাই জানেন? তাদেরকে পড়াই, এরকম আমাদের বাজারে লেজার বুক পাওয়া যায়। অর্থাৎ আপনার ওখানে কত টাকা স্টক আছে, সে প্রোডাক্ট হতে পারে আপনার পোশাক, প্রোডাক্ট হতে পারে কসমেটিক্স, প্রোডাক্ট হতে পারে আদার্স কিছু। আপনার প্রোডাক্ট কি আছে সেই পরিমাণ, কি পরিমাণ প্রোডাক্ট আপনার বের হয়ে যাচ্ছে সেই হিসাব, এবং আপনার ওখানে আসলে কতটুকু টাকার বিক্রি হচ্ছে, কতটা বকেয়া থাকছে, অর্থাৎ রিসিভেবল মানে এখানে বোঝায় কি টাকা আপনার বাজারে পাওনা থাকছে। এই হিসাবটা যদি মেইনটেইন থাকে, আর সবার আগে হচ্ছে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। ওই যে আপনি ট্রেড লাইসেন্সটা করলেন, ট্রেড লাইসেন্সটা করে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন, কারেন্ট অ্যাকাউন্ট মানে আপনার ব্যবসার নামে, পার্সোনাল অ্যাকাউন্ট না। এরপর করবেন আপনার একটা লেজার বুক হিসাব। এরপরে যদি কখনো আপনাদের সঙ্গে আমার ট্রেনিং নেওয়ার সুযোগ হয়, আমরা অ্যাকাউন্টস মেইনটেইন শেখাবো। ব্যাংক অ্যাকাউন্ট, আপনার পার্সোনাল টিন থাকতে হবে, টিন না থাকলে তো ট্রেড লাইসেন্স দিবে না। আর লেজার বুক মেইনটেইন, এই তিনটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, অবশ্যই ব্যাংক আপনাকে লোন দিবে। কারণ ব্যাংক দেখে এই ছেলে বা মেয়ে যিনি, আচ্ছা আমাকে শুনতে পাচ্ছেন না? আপনারা একটু জানেন তো, শাহনাজ বেগম জানাচ্ছে শুনতে পাচ্ছেন না, আর কেমন কেউ আছেন শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার ইভিনিং আপু, একটু প্রবলেম হচ্ছে, সাউন্ড কম বেশি হচ্ছে। আমি একটা অন্য হেডফোন নিয়ে আসি, আমাকে একটা মিনিট সময় দেন, আমি আরেকটা। আচ্ছা, জি 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 জি, একটু একটু। ওকে, আমার এই যে ইন্টারনেটের একটু সমস্যা হচ্ছিল, আমি হটস্পট নিলাম। এখন শুনতে পাচ্ছেন তো আমাকে? জি আপু, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আপনাদের যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করছিলাম, যে কিভাবে আপনারা ব্যাংক লোন পেতে পারেন। দেখেন এখানে আপনারা যারা উদ্যোক্তা আছেন, আমি বলবো আপনারা অবশ্যই সবাই ক্ষুদ্র উদ্যোক্তা। যদি বড় উদ্যোক্তা হতেন তাহলে তো আমার সঙ্গে এভাবে কমিউনিকেট হতো না। ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন, তারা ব্যবসা বড় করতে গেলে তাদের ইনকাম ট্যাক্সের বিভিন্ন ব্যাপার থাকে। জি, ওয়ালাইকুম সালাম, এস এম রহমান। তাহলে অবশ্যই আমাদের ব্যাংক লোনের প্রয়োজন। ব্যাংক লোনের একটা পরিকল্পনা আমরা মাথায় রাখবো, সেটা নেই বা না নেই। আমরা যেহেতু পরিকল্পনা মাথায় রাখবো যে ইন ফিউচার আমরা নিতে চাই, এই জন্য আমাদের ডে ওয়ান থেকে চিন্তা করতে হবে। প্রথম চিন্তাটা কি, আমার একটা ট্রেড লাইসেন্স হবে, যে কোনো বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টর আছে সেখানে আমি একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলবো, অবশ্যই আমার ব্যবসার নামে। আবারও বলছি, পার্সোনাল না, ব্যবসার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করব, এবং তারপরে আমি একটা লেজার বুক মেইনটেইন করব। অর্থাৎ আপনাকে যখন ব্যাংক লোন দিবে, আপনার কিন্তু স্টক দেখবে, আপনি কি পরিমাণ বিক্রি করতে পেরেছেন, এই লেজার বুকটা তারা দেখে। এই তিনটা যদি মেইনটেইন করতে পারেন, আপনাদের জন্য লোন পাওয়া কিন্তু অনেক সহজ। অনেকে আছেন না 7 বছর ব্যবসা করছেন, কিন্তু ওই যে ট্রেড লাইসেন্স নাই, ব্যবসা কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, যার কারণে কিন্তু আপনারা ব্যাংক লোনটা পান না। তাই এটাকে একটু মাথায় রাখবেন। এইবার আসি নারীদের ক্ষেত্রে। দেখেন যারা নারী উদ্যোক্তা, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ ব্যাংক সহ আমাদের সরকার প্রধান থেকে এবং বিভিন্ন ব্যাংক থেকে নারীদের জন্য কিন্তু মাত্র 8% লোন দেওয়া হয়, কোথাও কোথাও আরো কম।
তাই যারা নারী উদ্যোক্তা হবেন এদের ক্ষেত্রে কিন্তু ব্যাংক লোন, ট্যাক্স রিবেট সবকিছু বেশি। নারী উদ্যোক্তা হলেই ব্যাংক লোনে তিনি সুবিধা পাবেন, কম ইন্টারেস্টে পাবেন। আমার আজকের এটা আলোচনা করার মেইন কারণ, আপনারা যারা উদ্যোক্তা আছেন বড় পরিসরে যেতে চাইলে বা আপনাদের মানে যদি প্রোডাকশনে থেকে থাকেন, প্রোডাকশন বাড়াতে গেলে, আপনাদের মার্কেটিং বাড়াতে গেলে অবশ্যই আপনার অর্থনৈতিক সাপোর্ট দরকার। এখন আপনার যদি এত টাকা থাকতো তাহলে তো আপনি বড় উদ্যোক্তা হতেন, ক্ষুদ্র উদ্যোক্তা হতেন না। তাই অবশ্যই যদি ভেবে থাকেন যে আমি আজকে 20,000 টাকা ইনভেস্টমেন্টে ব্যবসা শুরু করছি, কিন্তু আগামী 2 বছর পরে এটা আমি 5 লাখ টাকায় নিয়ে যাব এবং সেটা আমি ব্যাংকের সাহায্য নিয়ে করব, তাহলে আমি বলবো এখন থেকে আপনারা প্রস্তুতি নেন। আর এরপরে যখন আমরা বয়া থেকে আবার ট্রেনিং করাবো, আমি আপনাদেরকে অ্যাকাউন্টস মেইনটেইন করা শেখাবো। কিভাবে আপনি আপনার ব্যবসার কোনো মানুষকে লাগবে না, আপনি নিজে অ্যাকাউন্টস মেইনটেইন করতে পারবেন। এটা জানা খুব দরকার। যে আমি একটা বাংলা কাগজে হিসাব রাখলাম, আমার এত টাকা লাভ হয়েছে, আমার এত টাকা লস হয়েছে, বা আমার এটা রিসিভেবল মানে আমার বাজারে পাওনা। এইটা না, আমরা একদম লেজার বুক, অর্থাৎ এই যে এরকম খাতায় কিভাবে লেজার বুক, এবং আমি একটা বাজার থেকে খাতায় আনবো, লেজার বুক খাতায় কিনে আনবো, এনে আমি আপনাদেরকে শেখাবো। আর এরপর ধরেন আমাদের যেগুলো ইসলামী ব্যাংকিং আছে, যদি ইসলামী ব্যাংকিং এ নারী উদ্যোক্তা বলে আলাদা এরকম কিছু নাই। এক্সিমের একটা করেছে শুভ সকাল। আমার জানা মতে ইসলামী ব্যাংকিং এ নারী উদ্যোক্তাদের জন্য সেরকম বিশেষ সুবিধা নাই, কিন্তু সকল উদ্যোক্তাদের জন্য আছে। আপনারা ওইটাও ভেবে দেখতে পারেন। ওইটার ইন্টারেস্টটা আপনি জানেন যে ইসলামী ব্যাংকের আমরা যেটা বলি যে সুদ, ওরা তো ওটাকে সুদ বলে না, ওটা সিস্টেমটা আলাদা, লভ্যাংশও বলে না। যাই হোক, আমরা ব্যাংকিং এর এই সেক্টরটা বাদ রাখি। এইবার আমরা আলোচনায় আসি। দেখেন জুলাই মাস চলে আসছে, অর্থাৎ প্রত্যেককেই কিন্তু এখন ট্যাক্স দিতে হবে। জুনের 30 তারিখে এই বছরের অর্থ বছর যেটা, সেটা কিন্তু শেষ। তাহলে জুলাইয়ে দিতে হবে। আপনাদের যাদের ট্রেড লাইসেন্স আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, তারা যাদের মাধ্যমে ট্যাক্স দিয়ে থাকেন, আমি বলবো ওনারা যেন অবশ্যই একটা শিটে আপনার একটা ব্যালেন্স শিট বানিয়ে দেয়। ব্যালেন্স শিট মানে দেখাবে আপনার এই কয় টাকার ব্যবসা হয়েছে, আপনার এই কয় টাকা আপনার অপারেশন কস্ট মানে যে কোনো ব্যবসা পরিচালনা করতে আপনার ইন্টারনেট কিনতেও তো একটা টাকা লাগে। আপনার একটা প্রোডাকশন যখন আপনি ভেন্ডরের সঙ্গে যোগাযোগ করছেন, আপনি গাড়ি ভাড়া বা রিক্সা ভাড়া দিয়ে যাচ্ছেন, এটা আপনার একটা খরচ, এটাকেই বলে অপারেশন কস্ট। যদি কারোর আরেকটু বড় পরিসরে থাকে, মনে করেন একটা এমপ্লয়ি বা আপনারা ওই যে মডারেটর রাখলেন যারা অনলাইনে করেন, এই সমস্ত অপারেশন কস্টের পরে একটা ব্যালেন্স শিট বানাবে, যেটা আপনার ট্যাক্স ফাইলের সঙ্গে আপনি সংযুক্ত করে দিবেন। কারণ আপনারা এখানে যাদের ট্রেড লাইসেন্স আছেন তারা কিন্তু কেউ গৃহবধূ না, মেয়েদের ক্ষেত্রে বলছে হাউস ওয়াইফ না, বা ছেলেদের ক্ষেত্রে বলছি তারা কিন্তু কেউ বেকার না। আপনারা ক্ষুদ্র উদ্যোক্তা, আপনাদের ট্যাক্স ফাইলটাও কিন্তু এইভাবেই যাবে। আপনি ক্ষুদ্র উদ্যোক্তা থেকে একদিন মাঝারি উদ্যোক্তা হবেন, একদিন বড় উদ্যোক্তা হবেন। তাই এখন থেকে এটাকে মেইনটেইন করতে হবে। আজকে যেহেতু আমাদের শেষ ট্রেনিং, আমি একটু জানতে চাই আমার কাছে ট্যাক্স নিয়ে কেউ কিছু জানতে চান কিনা, প্লিজ। কারোর কোনো কোশ্চেন আছে কিনা? জি স্যার, ট্যাক্স নিয়ে জুলাই, জানতে চাই স্যার। ট্যাক্সটা তো স্যার হ্যাঁ হ্যাঁ, খুব জি জি গুরুত্বপূর্ণ জি বিষয় বলেন, বিজনেসের ক্ষেত্রে। জি জি বলেন। হ্যাঁ বলেন আমাকে, জাহাঙ্গীর সিদ্দিক। জাহাঙ্গীর সিদ্দিক বলেন, কি জানতে চান? আমি আচ্ছা, হাত তুলেছিলেন কে? আমি তো দেখি না। কোনো কোশ্চেন না থাকে তাহলে তো আমি কিভাবে? এস এম জাহাঙ্গীর বলেন, কি বলতে চান? হ্যাঁ বলেন, এস এম জাহাঙ্গীর, হাজারা এন্টারপ্রাইজ, কি জানতে চান একটু বলেন। স্যার ট্যাক্সের বিষয়ে কিছু বলবেন স্যার, কারণ ব্যবসার ক্ষেত্রে ট্যাক্সটা তো একটা গুরুত্বপূর্ণ অধ্যায় স্যার। ট্যাক্স তো দিতেই জি, হবে। ট্যাক্সটার একটা আপনাদের নিজস্ব কোনো কিছু জানার আছে কিনা, আমি শুধু এইটা একটু জানতে চাচ্ছিলাম জি যে স্যার, আপনাদের কোনো। ট্যাক্স সংক্রান্ত আমাদের হ্যাঁ বিভিন্ন রকমের প্রোগ্রামগুলো আপনি স্যার মোটামুটি আমাদের একটু মোটিভেশন দিবেন স্যার। আচ্ছা ঠিক যদি আছে, চান আপনারটা স্যার। শুনলাম। এস এম জাহাঙ্গীর, আপনি কি জানতে চাচ্ছিলেন? আচ্ছা ঠিক আছে, এখনো যেহেতু কেউ আসেনি, আমি আপনাদের সবাইকে বলি যাদের ট্রেড লাইসেন্স আছে। জি হ্যাঁ, মিল্টন পল বলেন, কি জানতে চাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। বলছিলাম আমি যদি ১ম দিকে একদম হ্যাঁ নিউবর্ন, হ্যাঁ? নিউবর্ন ট্যাক্স হ্যাঁ খুলি,
হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ আমার প্রাথমিক অবস্থায় কি কি দেখাতে হবে? মানে আমার যে অর্থ বা যাই হোক না কেন এটা কি কি দেখাতে হয়? বা ওটা কি কি সংযুক্ত করে তারপর শুরু করতে হয়? জি 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 দারুণ কোশ্চেন করেছেন। খুব এস এম জাহাঙ্গীর আপনি কিছু বলছেন? সাউন্ড অনেক বেশি ডিস্টার্ব করছে। আচ্ছা আচ্ছা মানে আপনাদের জাহাঙ্গীরের ইয়ে করা আছে আর কি আনমিউট করা আছে ওনার বাইরের শব্দ। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম জাহাঙ্গীর বলেন। আচ্ছা ঠিক আছে মিল্টন পল আমি বলি এটা কিন্তু আপনাদের সকলের জন্য মিল্টন পল যে কোশ্চেনটা করেছে এই কোশ্চেনটা আসলে আপনাদের সকলের হওয়া উচিত। আপনি একটা নতুন টিন ওপেন করেছেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার ট্যাক্স মানে তো বোঝেন বাংলাদেশ সরকারকে আমরা যে কর দেই সেটাই হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার টিন। প্রথম টিন আপনি প্রথম কি করবেন মিল্টন আপনার ক্ষেত্রে বলছি আমি সুমাইয়া আক্তার শবনাম হাজেরা আপনাদের সবাইকে বলছি প্রথম ফাইলেই কিন্তু দিতে হবে আপনার কি আছে ধরেন আপনার একটা লাইফ ইন্স্যুরেন্স আছে অবশ্যই সেটা যাবে। আপনার মনে করেন যে একটা 1 লাখ টাকা সঞ্চয়পত্র আছে অবশ্যই সেটা ঢুকতে হবে। আপনি কোনোভাবে বাবা বা মায়ের কাছ থেকে 1 টুকরা জমি পেয়েছেন সেটাও ঢুকিয়ে দিতে হবে যে আপনি এই জমির মালিকানা আছে আপনার। আপনার একটা ডিপিএস আছে সেটাও কিন্তু ঢুকে যেতে হবে। আপনি রিবেট পাবেন এটা আমরা পরে আসছি। আপনার যেখানে যা কিছু অর্থনৈতিক সংক্রান্ত আছে তার প্রত্যেকটা জিনিস প্রথম ট্যাক্স ফাইলে আপনাকে ঢুকিয়ে দিতে হবে। এরপরে আপনি কি হিসাবে দিবেন ওই যে আপনার ট্রেড লাইসেন্স যদি থেকে থাকে তাহলে আপনি সেই ট্রেড লাইসেন্স হিসাবে একজন উদ্যোক্তা হিসাবে আপনি ট্যাক্স দিবেন। উদ্যোক্তা হিসাবে ট্যাক্স দিবেন সেই ক্ষেত্রে কি হচ্ছে আপনাকে ওই যে বললাম ব্যালেন্স শিট আপনি কি জাতীয় ব্যবসা করেন আপনার এখান থেকে আসলে ওই যে কয় টাকা অপারেশন কস্ট যায় তারপরে কত টাকা প্রফিট থাকে এটার পরে আপনার ট্যাক্স আসবে। আর আপনার যদি একটা ডিপিএস থাকে আপনি রিবেট পাবেন মানে কর মুক্তি পাবেন। আপনি যে ট্রেড লাইসেন্স করেন ট্রেড লাইসেন্স করার সময় কিন্তু আপনাকে একটা স্লিপ দেয় সিটি কর্পোরেশনের মধ্যে হলে ৩,০০০ টাকা পৌরসভা বা ইউনিয়ন পরিষদ এটার পরিমাণ কম এটাও কিন্তু আপনি ট্যাক্সে রিবেট পাবেন। আপনার যদি সঞ্চয়পত্র থাকে আপনি সেখানেও ট্যাক্সে রিবেট পাবেন এবং আপনি যদি নারী হয়ে থাকেন আপনার তো এই বছর থেকে করেছে 4 লাখ টাকা পর্যন্ত আপনি কর মুক্তি পাবেন। এবং অর্থাৎ ট্যাক্স ফাইল যখন প্রথম ফাইল হবে আপনার যা কিছু অর্থনৈতিক সংক্রান্ত আছে সব দিতে হবে এবং যিনি আপনার ফাইল করবে অবশ্যই আপনি একটু গোল্ড দেখিয়ে রাখবেন। ফিউচারে যদি কোনোদিন টাকার প্রয়োজন হয় ফাইলে টাকা নয় আমরা কিন্তু গোল্ড বিক্রি দেখাতে পারি। গোল্ড দেখাতে আপনার কোনো টাকা লাগবে না। হ্যাঁ মিঠুন পল বলেন মিল্টন পল। সেটা কতটুকু পরিমাণ কতটুকু ছেলেদের ক্ষেত্রে কতটুকু আর মেয়েদের ক্ষেত্রে কতটুকু? ছেলে বা মেয়েদের ক্ষেত্রে কিছু নাই। এটা তো আসলে অন স্ক্রিন বলা উচিত না। আমি হলে যেমন কমপক্ষে 30 ভরিস এবং ভ্যালু দেখায় আননোন। আপনারা তো এখন জানেন এখন 22 ক্যারেট গোল্ডের ভরি হচ্ছে কত 1,19,000 টাকা। তা আপনার আরো 10 বছর পরে এটা হয়ে যাবে 2,20,000 টাকা তখন আমরা বিক্রি দেখাতে পারবো। এটা অন স্ক্রিন আসলে বলা উচিত না। কমপক্ষে 30 ভরি দেখিয়ে রাখবেন। ইলেকট্রনিক জিনিস দেখায় রাখবেন ভ্যালু আননোন। গোল্ডের কিন্তু ভ্যালু ধরবেন না আননোন আচ্ছা ভ্যালু গোল্ডের অজানা। হ্যাঁ সেক্ষেত্রে আমি কিভাবে দেখাবো? আমার তো গোল্ডের দোকানই আমার দোকানই গোল্ডের। আপনার গোল্ডের দোকান হোক ওটা তো আপনার ব্যবসা ফাইলটা তো আপনার পার্সোনাল আপনি কেন বুঝতে পারছেন না মিল্টন? ঠিক আছে হ্যাঁ বুঝছি। ওটা আপনার ব্যবসা। আপনার ব্যবসা হতে পারে মনে করেন ফার্নিচারে তাই বলে কি আপনার ব্যক্তিগত ফার্নিচার থাকবে না? আর এই আপনি ক্ষেত্রে যে ব্যবসাটা করছেন সেই ব্যবসায় গোল্ডের উপর আপনি ট্যাক্স দিচ্ছেন না যখন গোল্ড আমদানি করছেন আনছেন। ঠিক আছে গেল হুম। থ্যাংক ইউ। যদি ওয়াইফ আর হাজবেন্ড দুজনের ট্যাক্স ফাইল থাকে সেক্ষেত্রে কি হ্যাঁ ওয়াইফের টাকা আর হ্যাঁ হ্যাঁ হাজবেন্ড? ওয়াইফের গোল্ডটা আরো বেশি দেখাতে পারবেন। ওয়াইফের গোল্ড দেখাবে যে সে বাবার বাড়ি থেকেও পেয়েছে আপনি হিন্দু আপনার জন্য তো আরো বেশি সুবিধা। থ্যাংক ইউ। হুম। আর অপারেশনের ক্ষেত্রে বললেন হ্যাঁ যে জি অপারেশন খরচটা সেটা কি শুধু দোকানের যে বা ব্যবসায়িক যে খরচটা সেটাই নাকি এটা পারিবারিক ব্যক্তিগত না সব না না মিলে? না 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 পারিবারিক খরচ যাবে আপনার ট্যাক্স ফাইলের একটা পেজই থাকে সেই পেজে লেখা থাকে আপনার যে হচ্ছে এটার জন্য না এর নেক্সট ট্রেনিং এ যখন লেজার শিট শেখাবো তখন এটা শেখাবো। নিজে তো পারবেন না একজন কাউকে দিয়ে করাতে হয়। পারিবারিক খরচের একটা জায়গা থাকে। জায়গা থাকে। আর আমি যেটা আমি লেজার পেজ করতে বললাম ব্যালেন্স শিট এটা হচ্ছে আপনার অপারেশন কস্ট আপনার ব্যবসার দোকান ভাড়া আপনার ইলেকট্রিসিটি বিল আপনার মেইনটেনেন্স কস্ট আপনার কর্মচারী কস্ট এইটা দিয়ে হয় ব্যালেন্স শিট। ব্যবসায় সংক্রান্ত যে সমস্ত খরচ আছে সেটি আর কি আমার ওখানে দেখাতে জি হবে। জি 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 সেটা হবে আপনার অপারেশন কস্ট। সামিউর আপনি কি কিছু বলতে চাচ্ছিলেন?
না না ম্যাডাম, বলতেছিলাম যে IT10 BB এটার কথা বলছিলাম, যে খরচটা ওখানে যাবে হ্যাঁ হ্যাঁ 80%। উনি তো আপনার এভাবে বুঝবেন না, বোঝেন না, আপনি যেভাবে বলে দিলেন উনি তো ওইটা করতে পারবে না। উনার হচ্ছে যে জি, জি। মানে সোজা বাংলায় উনি বুঝতে চেয়েছেন যে অপারেশন কস্টের সাথে ফ্যামিলি কস্ট কিনা। শোনেন, আপনার ব্যবসা যখন, ব্যবসা আলাদা, ফ্যামিলির কস্ট আলাদা। ইভেন আপনার কয়টা বাচ্চা আছে সেটাও উল্লেখ করতে হবে, এবং আপনাদের বাচ্চাদের কষ্ট কিন্তু আসবে। আপনার উৎসব পার্বণের কষ্ট আসবে, আপনি যে পূজা উৎসব সেখানে কি ব্যয় করেন সেটাও আসবে। ট্যাক্স ফাইল, প্রথম ফাইল আমি বলবো অভিজ্ঞ কারোর পরামর্শ নিয়ে করবেন। প্রথম ফাইলটাতে তো ভুলভাল করা যাবে না, যেহেতু আপনি ব্যবসা করেন, গোল্ডের ব্যবসা করেন। আচ্ছা, আপনাদের আর কারোর কোনো কিছু জানার আছে, আমাকে একটু জানতে চান? সবসময় তো আমি একা একা কথা বলে যাই, ট্রেনিং মানে কিন্তু একা কথা বলা না, আপনাদের সঙ্গে আমার কানেকশন হতে হবে তো। বলেন মিল্টন, বলেন কি বলতে চাচ্ছেন? গত বছর তো আমার বাবা মারা গেছে, হ্যাঁ? জি, ওনারটা তো আমারটার সাথে যোগ করার জন্য কি করতে হবে? এটা বললেই হবে আপনি যে আমার ওনারটা আপনার সঙ্গে যোগ করবেন না। আপনি যেটা প্রথমত ট্যাক্স অফিসে উনি যে মারা গেছেন ওনার ডেথ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে যে এটা যেন বন্ধ করা হয়। যেহেতু আমরা অগ্রিম কর হ্যাঁ, দিয়ে রাখি, তার মানে অগ্রিম কর দেওয়া আছে ওনার 22-23-এ, এই ফাইলটাকে যেন বন্ধ করে ফেলা হয়। আর আপনি হিন্দু আইন অনুযায়ী তো পুত্র সন্তানেরা ওনার সমস্ত সম্পত্তি পায়, আপনার ওনার ফাইলের প্রপার্টি সব আপনার ফাইলে চলে আসবে। আপনার লয়ার দেখিয়ে এখন দেবে ইনহেরিটেন্স ফ্রম বাবা। সেক্ষেত্রে তো আমার মা আছে, হ্যাঁ? সরি, সেক্ষেত্রে তো আমার মা আছে। মারও একটা ডিফারেন্স আছে। আমার না মা আছে। আমার মারও আপনার তো না 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 ডিফারেন্স না না আছে, না হ্যাঁ? হিন্দু আইন অনুযায়ী আপনি জানেন না মিল্টন পল, হিন্দু আইন অনুযায়ী উইডো হ্যাঁ, অর্থাৎ বিধবা শুধু জীবন সত্ত্ব ভোগ করতে পারে। আপনি তার ম্যাচিওর পুত্র সন্তান, মা জীবন সত্ত্ব ভোগের বাইরে বাবার কোনো প্রপার্টির ভাগ পাবেন না, শুধু উনি ভোগ দখল করতে পারবেন। উনি তীর্থযাত্রায় যেতে পারবেন, উনার চিকিৎসার জন্য ব্যয় করতে পারবেন, কিন্তু কোনো সম্পত্তির মালিকানা উনি লাভ করবে না, যদি নমিনি না হয়ে থাকে। কোনো ব্যাংকের টাকার নমিনি হলে সেটা আলাদা। ঠিক আছে। থ্যাংক ইউ। স্থাবর কোনো সম্পত্তির মালিক হিন্দু বিধবা হয় না। এটা মানে হিন্দু আইনটা আসলে একটু জটিল, মুসলিমদের মতো না। আপনাদের আর কারোর কি ট্যাক্স সম্পর্কে কিছু জানার আছে? আচ্ছা, যদি জানার না থাকে তাহলে আমরা একটু অন্য বিষয়ে আসি, অন্য ব্যাপার নিয়ে। হ্যাঁ, রুকসানা বলেন, রুকসানা আঞ্জুমান বলেন। আপা, ওই যে আপনি যে বললেন গোল্ড দেখানোর কথা 30 ভরি, জি, হ্যাঁ, হ্যাঁ তো ওখানে ধরেন, এটা ধরেন বিয়ের সময় গিফট মানে হ্যাঁ পাওয়া হ্যাঁ গেছে, তাহলে হ্যাঁ সেটা হ্যাঁ কি মানে কোনো সোর্স মানি দেখানো লাগবে নাকি এমনি? না 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 না, ওখানে লেখা থাকে তো আপনার প্রথম ফাইল, আপনার হ্যাঁ। লিখবে বিয়ে থেকে গিফট, ওইটাই লেখে গিফট পাওয়া, বিয়েতেই তো মানুষ পায়, হুম। বিয়েতেই ম্যাক্সিমামই দেওয়া তাই হয়। করে। হ্যাঁ হ্যাঁ, উপহার পাওয়া ওই যে সামিউর জানে, ও ওই জিনিসটার অভিজ্ঞতা আছে, ম্যাক্সিমাম মানে আমরা সবাই তাই করি, বিয়েতে আচ্ছা। উপহার পাওয়া। ভ্যালুটা আননোন দেখিয়ে দিই, মানে এটার মূল্য আমার অজানা। কেন মূল্য অজানা? আজকে যদি আপনি 30 ভরির দাম 30 লাখ দিয়ে রাখেন, 2 বছর পরে দেখবেন যে এটার দাম আসলে 60 লাখ, কিন্তু আপনি কিছু করতে পারবেন না, যেটা আগেকার দিনের মানুষ এই ভুলগুলো করতেন, আমরা এখন করি না। এখন ধরেন বিয়ে আমার ধরেন 10 বছর আগে হয়ে গেছে, তাহলে আচ্ছা, সেই কি হয়েছে, আমার বিয়ে 20 বছর আগে হয়েছে, কোনো সমস্যা না, আমার ট্যাক্স তো এখন আমি দিচ্ছি, আচ্ছা আমি আচ্ছা। 10 বছর আগেই পেয়েছি। ভ্যালু আননোন, এই জন্যই ভ্যালু আননোন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপা, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারোর কিছু জানার আছে? আচ্ছা, এরপর আমাদের আসলে এত কিছু শেখার, আমরা অনেকের ব্যবসা আছে যাদের ভ্যাট লাগে, যে মিল্টন পালে তো ভ্যাট লাগার কথা, গোল্ডের ব্যবসায় তো ভ্যাট দিতে হয়। 5% মতো ব্যাট। হুম, ভ্যাট দিতে হয় তো। আসলে ভ্যাটের কি, যাদের সবার না লাগলে তো এই ক্লাসে তারা আনন্দ পাবে না। আমরা তো জি। চাই সার্বিকভাবে সবাই যাতে বুঝতে পারে এইভাবে করতে। আজকে বলেন তো আপনাদের আর কি কি জানতে ইচ্ছা করে? আমি তো 3টা ক্লাসে প্রচুর কিছু বললাম, এখন আপনারা আমাকে কোশ্চেন করেন না, একটু কোশ্চেন করেন। ম্যাডাম এই কোম্পানি সম্পর্কে ধারণা দিতে পারেন? আচ্ছা, কোম্পানি লং লিমিটেড কোম্পানি, লিমিটেড পার্টনারশিপ কোম্পানি, কোনটা? RJSC আচ্ছা, সম্পর্কে। আচ্ছা শোনেন, আপনাদের এখন এটা একটু জানতে হবে, এই যে আজকে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, পরবর্তীতে যারা বড় ব্যবসায়ী হবেন, এবং যারা একসময় মনে করেন সরকারি কাজ করবেন, বড় বড় জায়গায় নিজেদের প্রোফাইল দিবেন, তখন কিন্তু এই এন্টারপ্রাইজ দিয়ে প্রোপাইটারশিপ দিয়ে পারবেন না, তখন লিমিটেড করতে হবে। লিমিটেড করতে হয় জয়েন্ট স্টক রেজিস্টার, অর্থাৎ রেজিস্টার্ড জয়েন্ট স্টক বাংলাদেশের যে RJC আছে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে,
কারওয়ান বাজারে এই আরজেসি থেকে করতে হয়। একদম আপনি 10 লাখ টাকা মূলধন থেকে শুরু করে আনলিমিটেড মূলধন, এটা হচ্ছে বড় বড় কোম্পানির ক্ষেত্রে 100-200 কোটি টাকা হয়। আপনারা যারা ছোট ছোট ব্যবসা করবেন 20 লাখ 30 লাখ বা 40 লাখ টাকা অথরাইজ মানে মূলধন, এটা কিন্তু আপনার ক্যাশ টাকা থাকতে হবে না, এইটার উপরে আসে গভর্নমেন্ট ফি। আর আমরা পেইড আপ, ধরেন আমি 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করছি, সেই 1 লাখ টাকার উপরে আমার ক্যাশ থাকতে হবে। প্রতিটা শেয়ারের ভ্যালু হয় 100 টাকা এবং কমপক্ষে 2 জন পার্টনার থাকতে হয়, কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 7 জন। একটা লিমিটেড কোম্পানি করতে গেলে সর্বনিম্ন পার্টনার 2 জন, সর্বোচ্চ পার্টনার হচ্ছে 7 জন। এই 2 জনের নিচে করা যায় না। আসলে লিমিটেড কোম্পানির ধারণাটা অনেক বড়। এই যে আপনি আমদানি করতে চাইলে লিমিটেড কোম্পানি থাকবে, সেটার বেসিসে আপনি আইআরসি করবেন, প্রোপ্রাইটারশিপ দিয়েও আইআরসি করা যায়, এলসি করা যায়, ইআরসি করবেন। মনে করেন আপনি নকশি কাঁথা সেলাই করেন, কুশন কাভার সেলাই করেন, আমার বাসায় যেমন আছে যে যারা হাতের কাজের করে, এগুলো প্রচুর এক্সপোর্ট হয়। আর রোকসানা আঞ্জুমান বলেন, কি বলতে চান? আপা এই যে অনেকে বলে যে মানে ফাইলের শুরুতে অনেক সম্পদ না থাকলেও বেশি করে সম্পদ দেখানোর জন্য, মানে এরকম টাইপের একটা কথা শুনেছিলাম, এটা কি কতটুকু যুক্তিযুক্ত? যুক্তিযুক্ত কি আমি বলি, প্রথম ফাইলটাতে আসলে একটু কিছু করা যায়, পরের ফাইলগুলোতে কি হয় আপনার ওই যে কিছুদিন ধরে পড়ছেন না, সাদা টাকা 30%, কালো টাকা 15%, হোয়াইট মানি ব্ল্যাক মানি হয়ে যায়। হ্যাঁ, তখন অনেক পরিমাণে ট্যাক্স বেশি যায়। এই কারণে আমরা বলি প্রথম ফাইলটাতে যদি একটু মোটামুটি দাঁড় করানো যায়, আপনি একটা সহনীয় মাত্রার মধ্যে ট্যাক্স দিয়ে এটাকে করতে পারেন, যেটা পরবর্তীতে করতে গেলে আপনার প্রতি স্ল্যাব আছে ইনকামে, সেই স্ল্যাবের সঙ্গে সঙ্গে আপনাদের যেটা হয় যে ট্যাক্সের পরিমাণটা বেড়ে যায়। এটাই আসলে মেইন কথা। বলেন আর কারোর কিছু জানার আছে কিনা? ধরেন বাবার কাছ থেকে একটা জমি পেয়েছেন, বা আপনি আপনার হাজবেন্ড আপনাকে কিছু দিয়েছে, অবশ্যই আপনার ফাইলে কিন্তু এগুলো থাকতে হবে, আপনার মালিকানা প্রমাণ করতে গেলে অবশ্যই থাকতে হবে জমিগুলো। সেটা আপনার ফাইলে যদি না থাকে, আপনি কিন্তু ওইটার মালিক এইভাবে আপনি অর্থনৈতিকভাবে দাবি করতে পারেন না। আর কারোর কোনো কোশ্চেন আছে? আজকে আপনারা আমার সঙ্গে আলোচনা করেন, বেসিক্যালি আমি আপনাদের সঙ্গে আর 15 মিনিট আছি। আজকে ওই যে আমার একটা ফ্যামিলি প্রোগ্রাম, শুধু আপনাদের সঙ্গে এসে আমি জয়েন করেছি, আমি আবার ওখানে চলে যাব, প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করব। জি, লাস্ট ক্লাস আপনি ওই অংশীদারি পার্টনারশিপ ফার্ম আরজিসি করার একটা কথা বলেছিলেন। জি, আচ্ছা শোনেন, আমি আজকে আপনাদেরকে আরেকটা জিনিস শেখাই, সেটা হচ্ছে অংশীদারি শুধু আরজেসি থেকে হতে হবে তা না। আমরা এটা ধরেন মনে করেন শবনম, হাজেরা, জাহাঙ্গীর, নাসিমা, মিল্টন, শামিউর, আপনারা মিলে চিন্তা করলেন আমরা 4-5 বন্ধু মিলে একটা ব্যবসা করব। সেই ব্যবসাটা আরজেসিতে যাচ্ছি না, নর্মাল ওয়েতে করব, আমরা ট্রেড লাইসেন্স এইভাবে করব। কিভাবে করতে পারি সেদিনও বলেছি, কিন্তু 4000 টাকার স্ট্যাম্প লাগবে, সেই স্ট্যাম্পে প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ এইভাবে আসবে, সব পক্ষই কিন্তু সমান শক্তিশালী। কেউ প্রথম আর তৃতীয় হলো দেখে এইভাবে আপনারা ভাববেন না যে শক্তিশালীটা কমে গেল, কেমন, সবাই সমান শক্তিশালী। তারপরে আপনাদের মধ্যে কিছু ধারাবাহিকতা থাকবে, মনে করেন কে কিভাবে ব্যবসার নামকরণ, কি ধরনের ব্যবসা হচ্ছে, এখানে কে কত টাকা ইনভেস্ট করছে, এই সমস্ত কিছু লেখা থাকবে। তারপরে আপনারা এই পার্টনারশিপের কপি দিয়ে ট্রেড লাইসেন্স করবেন। ট্রেড লাইসেন্সে একজনের নাম দিয়ে লেখা থাকবে গং, আর ব্যবসার একটা নাম থাকবে, মনে করেন শবনম এম ফ্যাশন, ব্যবসার নামটা হবে শবনম এম ফ্যাশন, কিন্তু মালিক আসলে 5 জন। এটাকে যদি আরজেসিতে করতে চান, তখন আরজেসিতে ঠিক লিমিটেডের মতো একটা নেম ক্লিয়ারেন্স নিতে হবে, একটা গভর্নমেন্ট ফি জমা দিতে হবে, আর ওই যে নোটারাইজ পার্টনারশিপ ডিড করতে হবে, সেইটাকে দেওয়ার পরে আপনারা ইনকর্পোরেশন সার্টিফিকেট পাবেন, অ্যাজ লাইক অ্যাজ লিমিটেড কোম্পানি। আমরা লিমিটেড কোম্পানিতে যেভাবে আমরা ইনকর্পোরেশন সার্টিফিকেট পাই, আরজেসিতে পার্টনারশিপ ডিডেও আমরা সেভাবেই ইনকর্পোরেশন পাই। জাস্ট আমাকে 1টা মিনিট সময় দেন, আমি জয়েন করছি, 1 মিনিট আমি আসছি। আপনাদের যে পার্টনারশিপটা বোঝাচ্ছিলাম, শোনেন, পার্টনারশিপ আরজেসি থেকে হয়। আরজেসিটা যেহেতু একটু ব্যয়বহুল, এবং আরজেসি থেকে পার্টনারশিপ পরিবর্তন করা কিন্তু বেশ একটু কঠিন, কারণ এটা সরকারি প্রজ্ঞাপন। লিমিটেড যেমন 117 ফর্মের মাধ্যমে আমরা শেয়ার চেঞ্জ করতে পারি, পার্টনারশিপ ফার্মগুলোর শেয়ার চেঞ্জিং কিন্তু করতে হয় প্রজ্ঞাপনের মাধ্যমে, ফর্ম ক থাকে, এটা একটু ঝামেলার হয়।
একটু ঝামেলার। আর আপনারা যারা ছোট উদ্যোক্তা আপনাদের জন্য আরজেসির দরকার নাই, কিন্তু যদি পার্টনারশিপ ফার্ম হয়ে ব্যাংক থেকে লোন নিতে চান তখন কিন্তু আরজেসি রেজিস্টার্ড হতে হয়, এটা একটু মনে রাখবেন। যে কোনো পার্টনারশিপ ফার্ম যদি ব্যাংক লোন নিতে চায় তখন অবশ্যই ব্যাংক বলে এটাকে আরজেসি রেজিস্টার্ড হতে হবে। আর আশফাক তাহরিন তাই তো বললো, মানে আমি বুঝিনি আপনি কি বলতে চাচ্ছেন। আচ্ছা, যাই হোক, আমরা এখন আমাদের কাজে আসি। আর যদি আপনারা ক্ষুদ্র উদ্যোক্তা 4 জন বা 5 জন মিলে একসাথে করতে চান, সেই ক্ষেত্রে প্রথমে আরজেসির কথা চিন্তা করবেন না, আপনারা নোটারাইজ পার্টনারশিপ করে ট্রেড লাইসেন্স করে করবেন। এই ব্যাপারে কারোর কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন করলে আলাপ করতে সুবিধা হয়। ওকে, ঠিক আছে, বুঝেছি আশফিলা। আর কি কারোর কোনো কিছু জানার আছে পার্টনারশিপ নিয়ে? আমি একটু ব্যক্তি সংঘ নিয়ে জানতে চাচ্ছিলাম। সরি, হ্যাঁ, ব্যক্তি সংঘ। ব্যক্তি সংঘ আপনি তো বাংলা এসেছেন, ব্যক্তি সংঘ। হ্যাঁ, নোটারাইজ, ওই যে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য যেটা বললেন, এটা যদি আবার একটু নোটারাইজ করে আমরা 4000 টাকার স্ট্যাম্প মাস্ট, কারণ এখন পার্টনারশিপ ডিডে গত বছর থেকে সরকার নিয়ম করে দিয়েছে আর 2000 টাকার স্ট্যাম্প চলবে না, 4000 টাকার স্ট্যাম্প লাগবে। সেই স্ট্যাম্পে আপনারা যে কয়েকজন পক্ষ অর্থাৎ পার্টনার, আমরা ইংরেজিতে ড্রাফট করলে ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি এইভাবেই করি, আমি বাংলায় বোঝাচ্ছি আপনাদেরকে। প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, এইভাবে পক্ষভুক্ত হবে। পক্ষ হওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে ব্যবসার নাম, কি ধরনের ব্যবসা, কার কত পার্সেন্ট। লিমিটেডে আমরা কি বলেছিলাম, প্রতি শেয়ার 100 টাকা করে, আর পার্টনারশিপে হয়তো পার্সেন্ট, কার কত পার্সেন্ট, অর্থাৎ যে যে পরিমাণ মূলধন বিনিয়োগ করছে তার সেটা পার্সেন্ট। আমি যদি 1 লাখ টাকা দেই আর আপনি যদি 20,000 টাকা দেন, তাহলে কি হচ্ছে বলেন? একটা ব্যবসার মোট মূলধন ধরলাম 20 লাখ, আমি 1 লাখ দিয়েছি, আপনি 20,000 দিয়েছেন, তখন সেইভাবে পার্সেন্টেজ আসবে না? আমি কি বোঝাতে পেরেছি? এখানে একটা মোট মূলধন ধরতে হয়, সেই মূলধন আপনার এখন থাকতে হবে তা না, কিন্তু আপনি ব্যবসার মূলধন ধরলেন 5 লাখ টাকা, 5 লাখের মধ্যে কেউ দিল 2 লাখ, কেউ দিল 1 লাখ, কেউ দিল 50,000, কেউ দিল 10,000, তার মানে তাদের পার্সেন্টেজটাও কিন্তু হবে টাকার অঙ্ক অনুপাতে। এই যে এইটার পর এটাকে নোটারাইজ করতে হবে, নোটারাইজ করার পরে এটাকে ট্রেড লাইসেন্সের জন্য জমা দিতে হবে। প্রত্যেকের এনআইডি, প্রত্যেকের টিন, প্রত্যেকের ছবি যাবে, কিন্তু এটা আসবে যে প্রথম পক্ষ যার নাম তার নাম লিখে গং, গং মানে সকল মানুষকে বোঝায়। তাইমুর, আপনার কি বুঝতে হবে তখন? আচ্ছা, সেক্ষেত্রে কি প্রত্যেকের টিন কি আলাদা আলাদা থাকবে না? অবশ্যই, টিন তো ইন্ডিভিজুয়াল, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার প্রত্যেকের আলাদা, ঠিক আপনার এনআইডি নাম্বার যেমন আলাদা। ওখান থেকে যে সেই প্রফিটটা ওই টিনে যে হিট করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তার টিনে ওইটা ট্যাক্স ফাইলে যে ঢুকবে, যে সে এটার সে অংশীদার। আচ্ছা শিরোপা, আপনি শিরোপা কালেকশন বলেন তো, আপনি হাত তুলেছেন শিরোপা। আমার কোশ্চেনটা হচ্ছে পার্টনারশিপ বিজনেস এবং পার্সোনাল বিজনেস, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যেটা, সেটাতে আমি একবার সম্পদের হিসাব দেওয়ার পরে আমার আলাদা আলাদা বিজনেসের জন্য আমি সম্পদের হিসাবটা কিভাবে আমি দিব? আচ্ছা, আপনি ধরেন শিরোপা কালেকশন, আপনার মনে করেন বুটিক্সের ব্যবসা আছে, আপনার খাবারের ব্যবসা আছে, আপনার ইম্পোর্টের ব্যবসা আছে। যদি আপনার একই ট্রেড লাইসেন্সে আসে, ধরেন একই ট্রেড লাইসেন্সে করেন, আপনার ওই যে ব্যালেন্স শিট বললাম কোন খাত থেকে কোন ইনকাম আসছে সেটা সেই ব্যালেন্স শিটে যাবে। আর বিজনেসটা যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে তো আলাদা আলাদা দিতে হবে, কিন্তু আমার অবশ্যই আলাদা হবে। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমার পার্সোনাল যে সম্পদ, সেই সম্পদটা আমি কোথায় দেখাবো? আপনার যেটা পার্সোনাল সম্পদ একটা আপনি বোঝেন, যখন আপনি এন্টারপ্রাইজ অর্থাৎ ট্রেড লাইসেন্সে আপনি একক মালিকানার ব্যবসা, তাই না? তখন আপনার ওখানে কি লেখা থাকবে যে আপনি অমুক প্রতিষ্ঠানের মালিক, প্রোপাইটার। আর শিপরাস কালেকশনের প্রোপাইটার ধরেন মিস শিপ্রা, এটা যদি আপনি হয়ে থাকেন তখন আপনার আয় ব্যয়ের হিসাবটা আসবে ওই যে আপনার এন্টারপ্রাইজ, আপনি যে ব্যবসা দিয়েছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা আপনি ক্যাশে যে লেনদেন করেন, আবার এইদিকে আপনার যেটা গোল্ড বা আপনার আগের যে টাকাগুলোর জন্য প্রত্যেকটার একটা করে ছক থাকে। এই জন্য বললাম এটা হচ্ছে আপনার একজন প্রফেশনাল কারো সহযোগিতা নিতে হয়। আপনি তাকে বলবেন যে আমার এইটা আছে, আপনি কোথায় কোথায় এটা ঢুকালেন আমাকে দেখান। মানে জিনিসটা হয়েছে কি আমাদের দেশে
এখন এত সহজভাবে করেনি যে কেউ একা একা করবে। আপনি একটা বা দুইটা ফাইল হওয়ার পরে আপনি হয়তো কিছুটা বুঝবেন, কিন্তু মানে এতটা সহজ এখনো আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে তৈরি হয়নি। কারণ আপনার যদি একাধিক ব্যবসা থাকে, আপনার পার্টনারশিপ আছে, আপনার প্রোপাইটারশিপ আছে, আপনার আদার্স ব্যবসা আছে, ধরেন একটা মুদিখানা আছে, আপনার পোশাকের ব্যবসা আছে, আবার আপনি পার্টনারশিপ আরেকজনের সঙ্গে গার্মেন্টস এর ব্যবসা করছেন, তিনটা তো আলাদা আলাদা ভাবে আসবে। অনেক হিসাবের হ্যাঁ ব্যাপার আছে এখানে। হ্যাঁ, এই জিনিসটা আসলে একা করা প্রথম অবস্থায় বুদ্ধিমতির কাজ হবে না, মানে বুদ্ধিমানের কাজ হবে না এটা। আচ্ছা জি ম্যাম, জি আমার আরেকটা কোশ্চেন আছে, সেটা জি হচ্ছে জি এই শিরোপা কালেকশন হচ্ছে আমার মেয়ের নাম। তো আমার জি মেয়ের নামে ট্রেড লাইসেন্স করা, জি ব্যাংক অ্যাকাউন্ট করা। তো জি আমার একটা ছেলেও আছে, তো পরবর্তীতে এই বিজনেসটা বা মানে ভাগাভাগির ক্ষেত্রে কি হুম, কোনো সমস্যা হবে? কোনো না, শিরোপাতার নাম আপনি তো এ বি সি ডি ই এফ জি এইচ যে কোনো নাম করতে পারেন, প্রোপাইটার তো আপনি। ও আচ্ছা আচ্ছা। আপনি কিন্তু যদি মুসলিম হয়ে ব্যাংক অ্যাকাউন্ট তো এই শিরোপা ব্যাংক কালেকশনের অ্যাকাউন্ট নাম। তো আপনার নামে, শিরোপা দোকানের নাম, আবারও আপনি ভুলে যাচ্ছেন ব্যবসা। ব্যবসা ও মানে আপনার আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ এন্টিটির নাম থ্যাংক ইউ এ বি থ্যাংক ইউ। সি ডি আই এম ক্লিয়ার, আই এম ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আপনি ধরেন যদি মুসলিম নারী হয়ে থাকেন, কিছু মনে করবেন না, আপনি যদি মারা যান, আপনার মুসলিম শরীয়ত মোতাবেক আপনার সব যা কিছু আছে আপনার হাজবেন্ড পাবে, আপনার পুত্র পাবে, আপনার কন্যা পাবে। জি, থ্যাংক ইউ সো মাচ। আপনার মা যদি বেঁচে থাকেন উনি পাবেন, বাবা বেঁচে থাকলে উনি পাবেন। যেহেতু ম্যাডাম, আপনার এটা পুত্র সন্তান অনুপাতটা আছে, কত হয়? তাই মুসলিম শরিয়া অনুযায়ী যদি কোনো মহিলা মারা যায়, তাহলে হ্যাঁ সন্তান এবং বাবা যদি থাকে, আশাবা তাহলে হয়ে অনুপাত সন্তান বা বাবা। তার সন্তান যদি থেকে থাকে তাহলে বাবা 4 ভাগের 1 ভাগ, আর মেয়ে হচ্ছে যদি একজন থেকে থাকে তাহলে হচ্ছে 2 ভাগের 1 ভাগ, যদি একের অধিক থেকে থাকে 3 ভাগের 1 ভাগ, আর পুত্র হচ্ছে কখনো অংশীদার না, পুত্র হচ্ছে উত্তরাধিকার, বাকি সমস্ত সম্পত্তির মালিকানা যাবে হচ্ছে পুত্রের কাছে, আর পুত্র থেকে থাকলে এখানে বাবা মা পাবেন না। আর আর যদি ধরেন মহিলা নিজে মারা গেছেন, হুম তার আগে তার মেয়েও মারা যায়, তার হুম একটা মাত্র মেয়ে ছিল, সে হুম আগে মারা গিয়েছে, হুম তাহলে মেয়ের কি এক্ষেত্রে সন্তান তার ছিল না সন্তান নাই? না, সন্তান এখন নাই, মানে আচ্ছা, না, মহিলা জীবিত মেয়ে অবস্থায় ধরেন তার মারা মেয়ে গেছে মারা গেছে। কিন্তু মেয়ের সন্তান আছে কিনা? না, মেয়ের কোনো সন্তান নাই। ওকে, মেয়ে তাহলে কে কে আছে জীবিত, কে কে আছেন? তার ওই স্বামী, যে ভাই বোনের ছেলে মেয়ে তারা আছে, ভাই ভাই বোন ওনারা ভদ্রমহিলার আছে, স্বামী নেই? স্বামী আছে। জি হ্যাঁ, তাহলে তার স্বামী পাবে। ভদ্রমহিলার পিতা মাতা জীবিত আছেন? না, পিতামাতা জীবিত নাই। আচ্ছা, তাহলে ভদ্রমহিলার স্বামী পাবেন, ভদ্রমহিলার যে ভাইয়েরা আছেন ভাই বোনেরা পাবেন। তাদের সন্তানেরা থাকলে, মানে যদি কোনো ভাই মারা যেয়ে থাকে সেক্ষেত্রে ভাইয়ের স্থলাভিষিক্ত হবে তার সন্তানেরা, কিন্তু এখানে যদি কি উনার অনুপাতে তাদের মধ্যে বন্টিত হবে? এখন এই অনুপাতের অঙ্কটা তো আপনাকে বোঝাতে গেলে তো আমার পুরো একটা ক্লাস। আপনাদের সূরা নেসা পড়েন না কোরআন শরীফে? জি জি, সূরা নিসার নেসাই মধ্যে হচ্ছে মুসলিম প্রপার্টি সব ভাগ, শুধু একটা চেঞ্জ আছে, হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, একটা চেঞ্জটা আমি আপনাকে বলে দিই, এটা আমাদের আইয়ুব খান করেছিলেন 1967 এ চেঞ্জটা করেছিলেন। ওই যে আপনাকে জিজ্ঞেস করলাম যে ভদ্রমহিলার কন্যার কোনো কন্যা বা পুত্র আছে কিনা। সূরা নেসায় যেটা ছিল, পিতা বা মাতার আগে যদি তার সন্তান মারা যায় তাহলে সেই সন্তানের সন্তানেরা উত্তরাধিকার হবেন না, কিন্তু আইয়ুব খান যেটা পরিবর্তন করেছিলেন, পিতা বা মাতার আগে যদি তার সন্তান মারা যায়, ওই সন্তানের যদি কোনো সন্তান থেকে থাকে তাহলে সেই সন্তান এমন ভাবে মালিকানা লাভ করবে যেন তার বাবা বা মা বেঁচে থাকলে যেভাবে। সম্ভবত এটা হলো আবু বক্কর সিদ্দিকের করে দিচ্ছিল। আবু বক্কর সিদ্দিক একজন লেখক, আমি লয়ার, আপনি আমাকে শেখাচ্ছেন? আমাদের চার খলিফার এক খলিফা। হ্যাঁ, এইটা সূরা নেসা থেকে যা আছে এটা আইনগত চেঞ্জ করেছিল, আপনি কিন্তু আপনাকে শরিয়া পড়াচ্ছি না। মুসলিম শরিয়া আলাদা জিনিস, মুসলিম আইন আলাদা জিনিস। না, আমি যেটা জানি যে এটা এরকম একটা আপনি জানতাম না। না, এটা আমাদের আইয়ুব খান করেছিলেন। আপনি শরিয়া পড়াচ্ছেন না, শরিয়া যদি পড়াই, শরিয়া পড়ালে তো আপনার হিল্লা বিয়ে কোনোদিন আপনি তুলতে পারবেন না। আইন কি করেছে, বাংলাদেশের নিয়ম কি, মুসলিম শরিয়া এবং মুসলিম আইনের মধ্যে যদি সংঘর্ষ দেখা দেয় মুসলিম আইন প্রাধান্য পাবে। আমরা শরিয়া মোতাবেক বাংলাদেশে চলি না। বাংলাদেশে যদি শরিয়া মোতাবেক হয় তাহলে পিউবিক মানে 9 বছরের পরে আপনাকে সন্তান বিয়ে দিতে হবে। বাংলাদেশের আইন কি আপনাকে 9 বছরে বিয়ে সাপোর্ট করে? করে না, কমপক্ষে 16 বছর হতে হবে। শরিয়াটাকেও রেখেছে, মুসলিম আইনটাকেও রেখেছে।
নর্মালি বলে অ্যাডাল্ট হতে হবে 18 বছরে, কিন্তু ওই যে শরিয়াটাকে মানার কারণে রেখে দেয় যে 16 বছরে বিয়ে দিতে পারে। আর যদি শরিয়া মানেন, শুধু শরিয়া মানেন, সেটা হচ্ছে পিউবিক হেয়ার ওঠা মাত্রই, অর্থাৎ 9 বছর হয়ে গেলে আপনারা বিয়ের যোগ্য। কিন্তু আমরা শরিয়াটাকে মানি না। শরিয়াটাকে মানলে আপনি হিল্লা বিয়েও তুলতে পারবেন না, হিল্লা বিয়েও রাখতে হবে। তাই মুসলিম আইনটাকে মানবো আমি। এর মানে আমাদের যে উত্তরাধিকারের অংশ আপনাদেরকে কিভাবে করাতে হবে জানেন? একটা ধরেন 200 বা 300 টাকার অঙ্ক নিতে হবে বা জমি নিতে হবে, তখন সেটা দিয়ে আমরা একটা একটা করে আপনাদেরকে বোঝাতে পারবো। এইভাবে অংশ বোঝানো যায় না যে কি আমাদেরকে লাগতে হবে। ধরেন আমাদের মনে করতে হবে যে একটা প্রপার্টি আমরা নিব, সেই প্রপার্টিটা 200 টাকা ধরতে হবে। 200 টাকা ধরে নিয়ে তখন বলতে হবে যে তার কয়জন আছে। আপনাদেরকে আমি একটা বুঝিয়ে দেই। মনে করেন হাজবেন্ড আছে কারোর একজন, ওয়াইফ নাই, পুত্র আছে 2 জন, মেয়ে আছে 2 জন, হ্যাঁ, ফাদার আছে, মাদার আছে। তাহলে পরে তার হচ্ছে কি পরিমাণে হতে পারে প্রপার্টি, আমরা এইভাবে ভাগ করে দেখাই। হাজবেন্ড, ওয়াইফ, পুত্র, কন্যা, বাবা, মা। যখন আমার পুত্র, কন্যা, বাবা, মা কেউ থাকে না, তখন কিন্তু ভাই বোনের দিকটা যায়। আবার আমাদের কি করব? এখানে আছে ল্যান্ড। ধরেন আপনার ল্যান্ড নাই, আপনার মানি আছে। মানি কত আছে? আপনার মানি আছে মনে করেন বেশি না, আমরা 20,000 টাকা দেখালাম, হ্যাঁ। সেই 20,000 টাকা যদি আপনার থাকে, আমি আপনাকে একটা সোজা বুঝাই দিই। 20,000 টাকা রেখে একজন ভদ্র মহিলা মারা গেলেন, সেখান থেকে তার স্বামী কতটুকু পাবে জানেন? 0.25। আমরা যদি ধরি ওই যে 1/4 ধরলাম না, 5,000 টাকা। তার ওই যে একটা ছেলে ধরেছি, যদি আমরা একটা ছেলে ধরতাম, একটা ছেলে কত পেত? সে কিন্তু অংশীদার না, উত্তরাধিকার। আমি আপনাকে কাগজ কলমে অঙ্ক করে দেখাচ্ছি। সে পেত 2,777 পয়েন্ট সামথিং। কিন্তু দুইটা ছেলে মিলে তখন ভাগ হবে আপনার 5,000-এর উপরে যাবে। এখন আপনার মনে করতে হবে কন্যা। কন্যা কি হয়? 2 কন্যা সমান 1 পুত্র। তাহলে একটা ছেলে যদি 2,777 টাকা পায়, মা 20,000 টাকা রেখে গেলে, তখন কন্যা পাবে 1,388 পয়েন্ট সামথিং। বাবা পাবে কত? বাবা পাবে কিন্তু মানে হিসাবে বলা হয় যে মুসলিম আইন অনুযায়ী যদি পুত্র কন্যা না থাকে, তাহলে মা এবং বাবা অংশ কিন্তু ভেরিয়েশন হবে, কম বেশি হবে। কিন্তু যেহেতু এখানে পুত্র কন্যা দুইজনেই আছে, বাবা এবং মা দুইজনে 1/6 অংশ পাবে, 1/6 ভাগ, 3,333। অর্থাৎ সবচেয়ে বেশি পাচ্ছে স্বামী। স্বামী কেন পাচ্ছে বেশি বলেন তো? কারণ তার ছেলে মেয়ে আছে। যদি ছেলে মেয়ে না থাকতো, স্বামীর অংশ কমে যেত, 1/4 সে পেত না, 1/6 অংশ পেত। অর্থাৎ সন্তান থাকা না থাকা এইটার পরে মুসলিমের উত্তরাধিকারটা নির্ভর করে। স্বামী, পুত্র, যদি মহিলা হয় স্বামী, পুত্র, কন্যা, বাবা, মা। ঠিক একইভাবে একটা পুরুষের ক্ষেত্রে, সেই পুরুষে যদি মারা যায়, পুরুষের স্ত্রী, পুরুষের পুত্র, কন্যা, পুরুষের বাবা, মা। এটা হচ্ছে প্রথম পার্ট। তারপরে যদি না থাকে কেউ, তখন ভাই বোন। মনে করেন আপন ভাই বোন নাই, তখন আসে বৈমাত্রীয় ভাই বোন। বৈমাত্রীয় ভাই বোন নাই, তখন আসে কাজিন ব্রাদার সিস্টার। এই ব্যাপারটা একটা ধর 10 মিনিটের আলোচনায় বোঝানো যায় না। এটা সম্পত্তি নিয়ে বসতে হয়, কে কে আছে তখন। আমি একটু দাঁড়ান, আমি আপনার এটা, যদি কোনো পুরুষ তার সব সম্পদ স্ত্রীর নামে রাখেন, তাহলে তার মৃত্যুর পর তার সন্তানেরা, দাঁড়ান প্রশ্নটা চলে গেছে একটু। আচ্ছা, পুরুষ যদি তার সব সম্পদ স্ত্রীর নামে রাখেন, তাহলে তার তো আর কিছু থাকলো না, তার স্ত্রীর মৃত্যুর পরে সেই সন্তানদের মধ্যে বন্টন হবে। যেই পুরুষ সমস্ত সম্পত্তি স্ত্রীর নামে দিয়েছে, তার মানে কি এই পুরুষের তো কোনো মালিকানাই নাই। এই ভুল কাজ করা যাবে না। হ্যাঁ, কিছু কিছু নিজের জন্যও রাখতে হবে। এখন জামানা বদল কিয়া, হ্যাঁ, সব দিয়ে দেওয়া যাবে না। তো আমার মামার ছেলেরা হবে, তাই না? অবশ্যই আপনার মামা হবে, মানে মামা হবে। মামার মৃত্যু যদি হয়, মামার ছেলেরা। হ্যাঁ, এটা কত পার্সেন্ট তারা অংশীদার হতে পারে? আর আপু, যদি আম্মু কোনো ইয়ে করে রেখে যেতে চায় যে তার যা কিছু আছে আমাদের 2 বোনের নামে, এমন কি কোনো সিস্টেম আছে যেটা সে করে রেখে যেতে পারবে? হ্যাঁ, 2টা আছে। একটা আছে আপনাদের যেটা করতে পারে উইল।
মুসলিম আইন অনুযায়ী যখনই উইল করা হয় ওনার মৃত্যুর পরে প্রবেট নিতে হয়। প্রবেট মানে নিম্ন আদালতে আবেদন করতে হয়। এটা এক ধরনের মামলায় প্রবেটের মামলা বলি আমরা, যে আমার মা মৃত্যুর আগে এইভাবে উইল করে গিয়েছিলেন যে আমার মৃত্যুর পরে আমার এই সমস্ত সম্পত্তির মালিকানা আমার 2 কন্যা সন্তান লাভ করবে। তখন আদালত আপনাকে রায় দিয়ে দিবে, মানে অর্ডার দিবে। এটা রায় না, এটা একটা আদেশ দেয়, অর্ডার দিয়ে দিবে। এটার জন্য দিলে আপু আপনারা তাহলে আপনাদের নামে কি খারিজ করতে হবে এটা একটু যদি বলতেন, মানে যে অথবা আমি বেঁচে থাকা অথবা অবস্থায় আপনারা তো- হেবা 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 করে দিন। আচ্ছা হেবা মুসলিম দান, এটা সবচেয়ে সহজ। মুসলিম দান করে দিবে, দানের পরে আপনারা খারিজ করে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমাকে একজন প্রশ্ন করেছেন আমার বাবা এমন করেছেন এবং তিনি মারা গিয়েছেন, আমার মা বর্তমান আছে, আমরা এখন 2 ভাই, সবাই কি সম্পদের মালিকানা পাবো? আপনার বাবা কি করে গেছেন? উইল করেছেন না হেবা করেছেন? নাসিমা খান, আমি কিন্তু জানি না আপনার বাবা এমন করেছেন মানে কি না করেছেন। আমার বাবা সব সম্পত্তি আমার মায়ের নামে নিয়েছেন। আচ্ছা ওকে, আপনার মা মারা গেলে আপনারা 4 বোন আর 2 ভাই পাবেন, যেহেতু পুত্র সন্তান আছে। একটা জিনিস মনে রাখবেন যে আপনার মার যদি পুত্র সন্তান আছে, আপনার আছে, আপনার বাবা এবং মার মধ্যে যিনি বেঁচে আছে ওয়ারিশ হবে। যদি পুত্র সন্তান না থাকতো তাহলে আপনার মামারা আসতেন। আচ্ছা এই ক্ষেত্রে অনেকে বলে বাবার সম্পদ আর মায়ের সম্পদের মধ্যে অনুপাত ভিন্ন হয়, বাবার সম্পদ যে অনুপাতে পায় ভাই বোনরা মায়ের সম্পদ না পায়, ভুল কথা। আচ্ছা একেবারেই ভুল কথা। অনুপাত তাহলে কি বাবার সম্পদ যে অনুপাতে পাবে মায়ের সম্পদ একই? আপনারা 4 বোন 2 ভাই, মায়ের মর্জি অনুযায়ী হয় নাকি আইন অনুযায়ী? আপনার মা যদি লিখে দিয়ে যান সেটা আলাদা, আপনার মা যদি হেবা করে দিয়ে যান সেটা কিন্তু আলাদা, আপনার মা যদি উইল করে দিয়ে যান সেটা আলাদা। যদি এগুলো না করেন তাহলে ওনার মৃত্যুর পরে আপনি আইন অনুযায়ী পাবেন। আপনার 2 ভাই যা পাবেন আপনারা 4 বোন তাই পাবেন। আচ্ছা এটা কি বাবার ক্ষেত্রে যেরকম হবে মায়ের ক্ষেত্রে সেম হবে? মায়ের ক্ষেত্রে সেম সেম সেম, শুধু কোথায় পার্থক্য হয়, স্বামীর সম্পত্তিতে 2 আনা থাকে না, 2 ভাগ, 8 আনা অংশ যেটাকে আমরা বলি, আর পুরুষ কম পায়, পুরুষ পায় 4 ভাগের 1 ভাগ, এই পার্থক্য। এছাড়া সন্তানদের ক্ষেত্রে পার্থক্য নাই। আচ্ছা আমাকে আরেকটা জানি কে হাত তুলেছিলেন, কে কি জানতে চেয়েছিলেন ভুলে গেছি। আব্দুল আল মামুন, জি বলেন। আচ্ছা ম্যাডাম একটা কোশ্চেন করতাম, সেটা হচ্ছে ধরেন আমার দাদার আগে আমার বাবা মারা গেছে, এখন সেক্ষেত্রে কি আমার মানে দাদার সম্পত্তি এবং আমার বাবার নামে যে সম্পত্তি আছে সেই সম্পত্তিতে কি দাদা অথবা চাচারা কি সেটা অংশীদার হবে বা সেটার কোনো ভাগ পাবে? আমি আপনাকে এবার একটু বলে দিই। আপনার দাদার আগে আপনার বাবা মারা গেছে, তাই না? আপনার দাদার সম্পত্তিতে আপনারা ভাই বোনেরা এমন ভাবে উত্তরাধিকার লাভ করবেন যেভাবে আপনার বাবা বেঁচে থাকলে হতেন। ধরেন আপনার বাবা বেঁচে থাকলে ঠিক যেই অংশ পেতেন না আপনার দাদার সম্পত্তির, সেই অংশই আপনারা পাবেন। আর আপনার বাবা যে সম্পত্তি রেখে গেছে, জি বলেন। বলেন। বাবার নামে, বাবার নামে যে সম্পত্তি রেখে গেছেন সেই বাবার সম্পত্তিতে আপনার মা পক্ষ লাভ করবেন, আপনারা ভাই বোনেরা পক্ষ লাভ করবেন, এবং আপনার দাদা বা দাদি যদি বেঁচে থাকেন তার একটা হিস্সা থাকবে। আচ্ছা ওটা তারা বাবার নামে পাবে, বাবার নামে যেটা ওটা তারা কোন কত অংশ পাবে? ওই যে বললাম 6 ভাগের 1 ভাগ। আচ্ছা 6 ভাগের 1 ভাগ। আচ্ছা বুঝতে পারছি। দেখা যাচ্ছে তোমার আচ্ছা ইব্রাহিম বলেন। হ্যাঁ বলেন চুক্তি বিষয়ে কি জানতে চান? আমি তো সমঝোতা চুক্তি বলতে কি বোঝাচ্ছেন আমাকে একটু বোঝান। ম্যাম আমার কোশ্চেনটা হচ্ছে, যদি দাদার আগে মানে আমার বাবার আগে যদি আমি মারা যাই আর আমার যদি পুত্র সন্তান না থাকে তখন দাদার সম্পত্তি কিভাবে পাবে? আচ্ছা আপনার পুত্র সন্তান না থাকলে আপনার কন্যা সন্তান তো থাকছে। জি কন্যা সন্তান কি মানে না সন্তান কন্যা সন্তান কিভাবে পাবে, মানে কন্যা সন্তান কি দাদার সম্পত্তিটা পাবে? মুসলিম আইন হ্যাঁ ঠিক এমন ভাবেই পাবে। আমি কি বলেছি সম্পত্তির বিভাজনটা কিভাবে হবে? জি আপনি পেতেন, সেখান থেকে কন্যা কি হবে, যেহেতু কন্যা উত্তরাধিকার না, কন্যা হচ্ছে অংশীদার। একজন কন্যা থাকলে ধরেন আপনি 2 টাকা পেতেন, 2 টাকা, সেই 2 টাকা আপনি নাই, তখন আপনার যিনি স্ত্রী
তিনি ওখান থেকে তার ভাগ পাবেন 2 টাকার। আমি আপনাকে অঙ্কটা করে দেই, মানে আমি তাহলে আপনি মানে বুঝতে সুবিধা হয়। সিস্টেমটা কি, মানে যদি আমি মারা যাই, আমার কোনো সম্পত্তি নাই, কিন্তু আমার হ্যাঁ বাবার সম্পত্তি আছে, ধরেন যে আমার হ্যাঁ একজন কন্যা আছে, আমার হ্যাঁ স্ত্রী জীবিত আছে, এখন দাদার হ্যাঁ সম্পত্তি জীবিত থেকে আছে। কি পাবেন, আমার সন্তান কি পাবে আর আমার স্ত্রী কি পাবে বা পাবে না, আমি ঠিক জানি না এটা। আচ্ছা ঠিক আছে, আপনার স্ত্রী যদি অন্য কোথাও বিবাহ না করে থাকে, হ্যাঁ, আপনার স্ত্রী ধরেন কোথাও বিয়ে করলো না, ঠিক আছে, জি আপনি জি 2 টাকা, আপনি আপনার বাবার ভাগ থেকে আপনার প্রাপ্য ছিল 2 টাকা, জি 2 টাকা, সেই 2 টাকা থেকে আপনার স্ত্রী পাবে 25 পয়সা। আমি 2 টাকার হিসাব দিচ্ছি, কেমন? জি জি আপনার কন্যা পাবে আপনার 1.0 মানে 1 টাকা, 1 টাকা কিন্তু আপনার কন্যা পেয়ে গেল। জি যেহেতু আপনার পুত্র সন্তান নাই, এই জি ক্ষেত্রে আপনার মায়ের চেয়ে আপনার বাবার ভাগ, মানে বাবাও কিন্তু আবার এখান থেকে একটা ভাগ পাচ্ছে, বাবার সম্পত্তি, কিন্তু আপনার তো পুত্র সন্তান নাই, জি তখন আপনার সম্পত্তির মালিকানায় তার আবার একটা ভাগ চলে যাবে। সেই 1 টাকা থেকে সে 41 পয়সা পাবে। ওই যে 2 টাকা, 2 টাকা জি থেকে 25 পয়সা, আমি কিন্তু 2 টাকার হিসাব দিয়েছি। 25 পয়সা পাবে আপনার স্ত্রী, আপনার কন্যা পাবে 1 টাকা। কন্যা পাবে হ্যাঁ 1 টাকা, আর 1 40 টাকা, পয়সা ওই যে পাবে বাকি হচ্ছে বাবা। 25 পয়সা পাবে 41 পয়সা, আর বাকিটুকু পাবে আপনার মা 33 পয়সা। বোনরা কোনো কিছু পাবে না? না 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 না, আপনার তো আপনার বোনেরা এখানে হ্যাঁ, জি 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 জি, আপনার বাবা আচ্ছা যদি কোনো ব্যক্তিগত সম্পত্তিও থেকে থাকে, সেটারও হ্যাঁ অংশীদার কিন্তু দাদা দাদি হবে। আমি কি বোঝাতে পেরেছি যে আপনার বাবার যদি ব্যক্তিগত কোনো দাদা দাদি প্রপার্টিও হবে, থাকে, দুজনই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা দাদিও হবে। হ্যাঁ কারণ যদি তখন আর দাদা পুত্র দাদা দাদি হবে। সন্তান না থাকে, দাদা দাদিও কেউ বেঁচে হ্যাঁ নাই, মানে হুম দাদাও বেঁচে নাই, দাদি তো নারী, দাদাও হ্যাঁ বেঁচে নাই, পুত্র হ্যাঁ সন্তান, তখন তার ভাইরা আসে, পুত্র সন্তান না আচ্ছা থাকে। আচ্ছা। আর দাদার নামে যে অংশটা যেটা ভাগ করে এখনো বন্টন হয় নাই, হ্যাঁ দাদার জি উত্তরাধিকার সূত্রে আমরা পাবো, ওটাতে তো চাচারা যা পাবে আমার বাবা হিসাবে আমরা ভাই বোনরাও তাই পাবো, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ওটার মধ্যে অবশ্যই। তো ওটার মধ্যে তো দাদা দাদিদের অংশ কাটা যাবে না। না না, আপনি একটু বোঝেন, আপনার বাবার আমরা কি বলি, পুত্র সন্তান উত্তরাধিকার, মুসলিম আইন অনুযায়ী পুত্র সন্তান কিন্তু কখনো অংশীদার না, কন্যা হচ্ছে অংশীদার, আর পুত্র হচ্ছে কি ওয়ারিশ, বলেন আমি ওর ওয়ারিশ রেখে যাচ্ছি, মানে উত্তরাধিকার রেখে যাচ্ছি, পুত্র জি সন্তান। পুত্র সন্তান যদি থেকে থাকে তাহলে এটা নাই, কিন্তু পুত্র থাক কন্যা থাক, বাবা মার দায়িত্ব মুসলিম আইন অনুযায়ী সর্বক্ষণই থাকে। এই দাদা হ্যাঁ দাদি বেঁচে থাকলে তাদের অংশ থাকবে, তাদের আচ্ছা মৃত্যুর পরে কি হবে ওইটা তোমার আপনারাই পাচ্ছেন। আচ্ছা। আর এখানে 6 ভাগের 1 ভাগ কেন? এখানে হিসাব আছে, পুত্র থাকলে একরকম অংশ, কন্যা থাকলে আর এক রকম অংশ ভাই। আচ্ছা 4 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, যখন পুত্র থাকবে তখন একরকম হিস্সা, শুধু যখন কন্যা থাকবে তখন বাবার হিস্সা আর এক রকম। আচ্ছা আচ্ছা, পুত্র আছে, কন্যাও আছে, পুত্র আছে। পুত্র আছে, পুত্র থাকলে পুত্র উত্তরাধিকার, তখন আসলে আর কেউ কোনো ভাগ পায় না। আচ্ছা পুত্র উত্তরাধিকার, পুত্র থাকলে বাংলাদেশের হিন্দু আইন বলেন, মুসলিম আইন বলেন, যে আইনই বলেন, পুত্র থাকলে আর তখন মানে আর কাউকে বাইরের কোনো অংশীদারকে লাগে না, যেটা কন্যা অংশীদার উত্তরাধিকার না, তাই কন্যার ক্ষেত্রে অংশ বিবেচনা করা হয়, পুত্রের ক্ষেত্রে কিন্তু কোনো অংশ না। পুত্র হচ্ছে আচ্ছা অবশিষ্ট ভোগী, আচ্ছা যা থাকবে পুরোটার অবশিষ্ট ভোগী হচ্ছে পুত্র, সবার অংশ দেওয়ার পরে যা থাকবে সব হচ্ছে পুত্রের। জি বলেন রুকসানা আঞ্জুমান, বলেন। আচ্ছা ধরেন আমার বাবার 3 কাঠা জায়গা আছে, আমাদের ভাই বোনদের মধ্যে এটা ডিস্ট্রিবিউট হলো, ধরেন আমার বাবার এক্সট্রা আরো সম্পদ আছে সেটা আমরা জানি না, তাহলে সেই ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে বা আমরা কিভাবে কি বুঝবো এটা? আপনারা যদি সম্পদই না জানেন তাহলে পাওয়ার আশা রাখেন কিভাবে, আমাকে একটু বুঝাই সেটাই তো, বলেন। মানে তো সেই ক্ষেত্রে কি হবে? ধরেন পরে জানতে পারলাম, তখন একই ভাবেই হবে, মুসলিম শরিয়া মানে মুসলিম আইনে হবে। আপনার যদি জানাই না থাকে সম্পত্তি কোথায় আছে তাহলে কিভাবে হবে? জানতে হবে তো যে আমার প্রপার্টি আসলে কোথায় আছে, তাই না? আগেই তো জানতে হবে, তো না জানলে আপনি দাবি করবেন কিভাবে? জি জি। আচ্ছা হেবাটা কি জীবিত থাকা অবস্থায় তো মানে কার্যকর? হেবা, হ্যাঁ হ্যাঁ, হেবা মানে দান। হেবা মানে কি,
দাতা কর্তৃক গ্রহীতা বরাবরের সম্পত্তি নিঃস্বার্থভাবে দান করে দেওয়া। আমরা মুসলিম আইনে বলি হেবা, হিন্দু খ্রিস্টান বলতে এরা করবে দান। আচ্ছা আচ্ছা। আর হেবার যে ধরেন কাউকে যে হেবা করে দিল সেটা কি মানে তার মৃত্যুর পরে সেটা কার্যকর হয় নাকি যখন সে করে দেয় তখন থেকে কার্যকর হয়ে যায়? দান যখনই আপনি গ্রহীতা বরাবর করে দিলেন তখন থেকেই দান কার্যকরী হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কারোর কোনো কোশ্চেন? এস এম রহমান বলেন, রিফাত শারমিন বলেন। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? জি ভালো আছি রিফাত, বলেন। আপু আমাদের হচ্ছে আমার বাবা 48 বিঘা জমি রেখে গেছে, হ্যাঁ। তো এখন হচ্ছে সেই সম্পত্তি হচ্ছে আমার মেজো ভাই দিতে চাচ্ছে না, বড় ভাইও ভোগ করে না, মেজো ভাই আর ছোট ভাই পুরোটা ভোগ করে, কিন্তু ভাইয়া এখন দিতে চাচ্ছে না, কিন্তু আমরা সেই সম্পত্তিটা নিতে চাচ্ছি, আমরা 3 বোন, কিন্তু ওটা কিভাবে নিব? পারিবারিক আদালতে মামলা করবেন সম্পত্তির দাবি করে। মানে মামলা ছাড়া, মামলায় আমরা যেতে চাচ্ছি না। মামলায় না গেলে তো ভাই আপনি কিভাবে আপনার অধিকার আদায় করবেন? গ্রামে আরবিট্রেশন করেন, সালিশি করেন, গ্রামের চেয়ারম্যান কমিশনারকে বলেন। যদি না দেয় তাহলে তো আপনাকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে, আইনি প্রক্রিয়া ছাড়া তার আপনি উদ্ধার করতে পারেন না। তার আগে যেটা করতে পারেন আরবিট্রেশন, মধ্যস্থতাকারী, সালিশি। সালিশি আইন কিন্তু এই জন্যই করা, গ্রামের পঞ্চায়েত চেয়ারম্যান এরা বসবে, বসে বলবে তোমাদের ভাই বোনের সম্পত্তি তোমরা ভাগ করে নাও। খুব খারাপ জিনিস সম্পত্তি না, এছাড়া কি অন্য কোনো আর উপায় নাই? না না না, আপনি কিভাবে করবেন? অন্য উপায় থাকলে তো বহু আগেই পেয়ে যেতেন, পাননি তো। ও আচ্ছা, এখন মানে ইয়ে করতে গেলে তো ওটা অনেক সময় নেয়, অনেক সময় নেবে না? হ্যাঁ সেটা তো স্বাভাবিক। আপনি যখন বোঝেন আপনি আইনি প্রক্রিয়ায় যাবেন না, আপনি সালিশি প্রক্রিয়ায় যাবেন না, তাহলে আর কি প্রক্রিয়া থাকতে পারে? কারণটা হচ্ছে আপনারা বন্টন করবেন, করে তো আপনারা খারিজ করবেন, আপনারা বন্টন করে দেবেন না কার কোন ভাগ, তারপরে আপনারা সব ভাই বোন মিলে খারিজ করবেন, নিজেদের নামে খারিজ করে নিন। মানে ওই খারিজি প্রক্রিয়াটা কি আমি এমনিতে ইয়া করতে পারি, মানে ভূমি অফিসে গিয়ে? ভূমি অফিসে যে আপনার যিনি মারা গেছেন আপনার বাবার ডেথ সার্টিফিকেট এবং ওয়ারিশন সনদ দিতে হবে, আর জমির দলিলপত্র বা যদি আপনি খারিজ সূত্রে মালিক হয় খারিজ গুলো দিয়ে, সরি রেকর্ড সূত্রে মালিক হয় রেকর্ডের কাগজ দিতে হবে, দলিল সূত্রে মালিক হলে দলিল দিতে হবে, ওয়ারিশন সনদ দিতে হবে, আর হচ্ছে দিতে হবে আপনার ডেথ সার্টিফিকেট। খারিজ অফিসে গিয়ে যদি আমি দলিলপত্র আমাদের হাতে আছে আপু, যদি করে ফেলেন তারপরে আপনারা পরে ইয়ে করবেন, বন্টন করবেন, অবশ্যই রেজিস্টার্ড বন্টন হতে হবে। মানে সেটা কি আমাদের খারিজটা কি যার যার ভাগ অনুযায়ী করে দিবে ওরা? না, আইন অনুযায়ী হবে। আর বন্টন মানে কি, মনে করেন আপনার যে 48% জায়গা, কার কোন অংশ, কার সামনে কার কোন পিছনে, এটা আমরা বলি হচ্ছে বন্টন। আর 48% এখন আপনারা মুসলিম আইন অনুযায়ী যেভাবে পাবেন সেইভাবে করে দেবে খালি। আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা রুকসানা আঞ্জুমান বলেন। আপা এই যে আমি জানতে চাচ্ছিলাম, ওই যে ধরেন বাবা যদি নরমালি ধরেন মানে মারা যায়, তখন ডেথ সার্টিফিকেট কি সিটি কর্পোরেশন থেকে নেওয়া লাগবে? না, ডেথ সার্টিফিকেটটা তো যদি ডাক্তার আনেন আপনারা, ডাক্তার দিবে, তাই না? সেটা যদি না হয় এখন তো অনলাইন করতে হয়, অনলাইন করতে গেলে ডেথ সার্টিফিকেট চাই। তাছাড়া তো আপনি এখন আর ওয়ারিশন সনদ সব অনলাইন করতে হয় না, আগে অনলাইন ডেথ সার্টিফিকেট হতে হয়, তারপরে অনলাইন ওয়ারিশন সনদ নিতে হয়। আগে যেমন চেয়ারম্যান বা কমিশনার, এখনো পৌরসভায় কি হয় আমি জানি না, সিটি কর্পোরেশনে অনলাইন লাগে, অনলাইন ছাড়া কিন্তু কোনো কাজ হয় না। না তাহলে ডেথ সার্টিফিকেট তাহলে আমরা কোত্থেকে কালেক্ট করব? মানে যদি ধর নরমালি সে মারা গেল, কোন ডাক্তার আসে নাই, কিছু আসে নাই, এমনি অনেক সময় না অনেকে এমনি মারা যায় হুট করে, তখন যে হুট করে বয়সজনিত কারণে মারা গেছে, তখন ওই যে সিটি কর্পোরেশনের ওইখানে মধ্যে কোনো অপশন আছে, আমার সঠিক জানা নাই, এটা আপনি সিটি কর্পোরেশনে একটু আলোচনা করতে হবে, এটা আমার সঠিক জানা নাই, আমাকে একটু খোঁজ নিতে হবে, কারণ আমি যতদিন কাজে করি সবারই দেখা যায় ডেথ সার্টিফিকেট থাকে, তো আমি এটা বলতে পারছি না, আমার 1-2 দিন সময় লাগবে, এটা আমি বের করে ফেলতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। আর কারোর কিছু শবনম বলেন।
ঈদ মোবারক আপু। ঈদ মোবারক। ভালো আমি একটু হ্যাঁ জি ভালো আছি। একটা অন্য বিষয়ে আসি। কারো একাধিক বিজনেস আছে, কোনো একটা বিজনেস সে বন্ধ করে দিতে চাচ্ছে, সেটা লিমিটেড কোম্পানি হতে পারে, অনেকে আছে গ্রুপ অফ কোম্পানির মালিক, কোনো একটা কনসার্ন বন্ধ করে দিতে চাচ্ছে, ওয়েন্ডিং আপ যেটা বলে। তো এটা সহজ উপায়টা কি? এই যে আপনাকে আমি বলি আরজেসিটা আমি কেন ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে নিষেধ করি, এই যে আপনি বললেন না আরজেসিতে সে একটা লিমিটেড কোম্পানি বন্ধ করতে যাচ্ছে, এটা বন্ধ করার জন্য আবেদন করতে গেলে কোম্পানির অডিট দিতে হবে। আমরা অডিট রিপোর্ট যেটা বলি, আমরা আগে যেমন করতাম যে হচ্ছে আপনার যেটা ডিভিসি লাগতো না, অর্থাৎ ভেরিফিকেশন যে আমরা করতে হয় সেই ভেরিফিকেশন অডিট লাগতো না, আমরা ইন হাউস অডিট বা ম্যানুয়াল অডিট দিতে পারতাম। এখন এইটা দিতে হয়, দেওয়ার পরে তারপরে কোম্পানির কোনো দেনা পাওনা কারোর কোনো কিছু আছে কিনা এজিএম করতে হয়। সেই এজিএম যদি আপনি দীর্ঘদিন না করে থাকেন হাইকোর্টের পারমিশন নিতে হয় এজিএম করার। এই সব কিছুর পরে আপনি আরজিসিতে জমা দিবেন যে এই কোম্পানির আমার কোনো দায় নাই, কোনো কিছু নাই, আমার এই কোম্পানির কোনো লোন নাই, এরকম সমস্ত কিছু ফর্মালিটিস পূরণ করে অডিট করার পরে তারপরে সেই কোম্পানি বন্ধের আবেদন করতে হবে। আবার গ্রুপ অফ কোম্পানিটা যদি আপনার শেয়ার থাকে, আপনি যদি আপনার নিজের শেয়ার বের করে আনতে চান, সেক্ষেত্রে 117 এর মাধ্যমে আপনার শেয়ার আপনি অন্যের বরাবর হস্তান্তর করবেন, আপনার মালিকানা থাকবে না। কিন্তু পুরো একটা কোম্পানি একেবারে বন্ধ করে দেওয়া এটা কিন্তু একটা অনেক বড় প্রক্রিয়া, বিশাল একটা প্রক্রিয়া। এটা কতদিন যাবত ব্যবসা করছে, এটার এজিএম রিপোর্ট জমা দেওয়া হতো কিনা প্রতি বছর অডিট রিপোর্ট জমা দেওয়া হয়েছে কিনা, কারণ আমাদের হাইকোর্ট থেকে এখন বলা হয়েছে যে যদি কেউ রেগুলার এজিএম না করে থাকে তাহলে হাইকোর্টের পারমিশন নিতে হবে, এবং হাইকোর্টের একটা পারমিশন নিতে প্রায় 2 মাসের মতো সময় লাগে, অনেকগুলো প্রসেস আছে। আমরা এখন সবচেয়ে বেশি যেটা নেই, আমি যেহেতু নিজে কোম্পানি ইভেন্টে প্র্যাকটিস করি, যে সেটাতে এজিএম এর জন্য পারমিশন নিতে হয়। এক্ষেত্রে আরেকটু জি চমৎকার, আরেকটু জিজ্ঞেস করি, যেমন করোনাকালীন সময়ে অনেকে বিজনেস করতে পারেনি, এমনও হয়েছে যে বিজনেসটা মানে কোম্পানি ফর্ম করেছে বাট বিজনেসটা শুরুই করতে পারেনি, তো দেখা গেছে যে হয়তো বা অডিট করেছে 1 বছর, পরে 2 বছর বা 3 বছর করেনি, এখন খুব সহজ ওয়েতে বন্ধ করে দিতে চাচ্ছে বিজনেসটা, কোম্পানিটাই বন্ধ করে দিতে চাচ্ছে, সেক্ষেত্রেও কি সেম ওয়েতেই যেতে হবে, মানে হাইকোর্টের অর্ডারটি নিতে হবে? এজিএম পারমিশন, এজিএম প্রতি বছর একটা এজিএম রিপোর্ট করে আরজিসিতে জমা দিতে হয়, যেটা আমরা একসময় কি ছিল করতাম, করে আরজিসিতে একটু ফাইন টাইন দিয়ে জমা দেওয়া যেত, এটা গত বছর থেকে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে যে না এখন হাইকোর্টের পারমিশন ছাড়া করা যাবে না, এটা একটু ব্যয়বহুল। আমি যেটা বলবো কোম্পানি হলে এখন একটু ঠিকঠাক থাকে, পরে দেখা যাবে, এরকম বাংলাদেশ অজস্র কোম্পানি আছে, যদি বড় উদ্যোক্তা না হয়ে থাকে এটা আসলে ঝামেলাটা না নিলেই হয়, চুপচাপ থেকে। থ্যাংক ইউ ম্যাডাম আপুর সাথে আমার একটা রিলেটেড কোশ্চেন আছে। জি বলেন। এটা ধরেন 2020 সালে আমি একটা লিমিটেড কোম্পানি করেছিলাম, পরে 20 সালে ধরেন করোনা হইলো, তারপরে 2-3 বার করোনার পার্ট গেল, এরপরে আনুষ্ঠানিক ভাবে আর ওভাবে মানে বছর বছর এজিএম করা হয়নি, বছর বছর আরজিএস এ রিপোর্ট অডিটও করা হয়নি, এবং আরজিএস এ রিটার্ন দাখিল করা হয়নি। সেক্ষেত্রে 20, 21, 22, 23, 24 এই 4 বছর হয়ে গেছে। এই ক্ষেত্রে 20, 21, 22, 23। হ্যাঁ, এখন সেক্ষেত্রে মানে এটাকে মানে ঝামেলা এড়ানোর জন্য সহজ উপায় বলবেন, আমরা মানে কিভাবে এটা ঝামেলাটা মেটাতে পারি? আমার এটা ওই 4 বছরের এক আবেদনে 4 বছরের এজিএম করার অনুমোদন নিতে হবে। আচ্ছা, আর ইন দা মিন টাইম আপনাকে ডিবিসি করতে হবে, 20 সাল থেকে সরকারের নিয়ম ডিবিসি করা। আগে যেমন আমরা ডিবিসি লাগতো না, আমরা ইন্টারনাল অডিট করতাম, এখন আর ইন্টারনাল অডিট গ্রহণযোগ্য না, 20 সাল থেকে ডিবিসি করতে হয়, এক্সটার্নাল অডিট। মানে ইন্টারনাল অডিট বলতে ডিবিসি এটা ব্যয়বহুল কম ছিল, ডিবিসি করতে গেলে সরকারি মাত্র কিছু লিস্টেড ফার্ম ছাড়া ডিবিসি করতে পারে না, বড় অ্যাকাউন্ট ফার্ম ছাড়া, যেটা চার্জ অনেক বেশি। আর সেক্ষেত্রে তো আমার তো ছোট কম। হ্যাঁ, এই জন্য আপনি চুপচাপ থাকেন, ব্যবসা বড় হোক, একবারও পারমিশন নেওয়া যায়, বুঝেন না? আচ্ছা, আর ওই হাইকোর্টের এজিএম করে যে পারমিশনটা নিতে কেমন, মানে প্রসেসটা কি জটিল? খুব প্রসেসটা হচ্ছে, আপনাকে আমি লয়ার ফিটা বাদ দেই,
প্রথম প্রসেস করতে হয়, প্রসেস করার পরে শুনানি করতে হয়, তখন আপনাকে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য আদালত অনুমোদন দিবে। পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে, দেওয়ার পরে তখন আমাকে আবার শুনানি করতে হবে, শুনানি করার পরে যেটা বলবে আপনাকে যে কোনো একটা জায়গায় ডোনেশন দিতে বলবে, সেটা কোনো প্রতিষ্ঠান হতে পারে, এবং ডোনেশন অ্যামাউন্টও বলা যায় না কত কি হবে। সেই ডোনেশন দেওয়ার পরে আপনার জাজমেন্ট আসবে যে আপনাকে এজিএম এর পারমিশন দেওয়া হবে। তাই আচ্ছা, ডোনেশনটা কি পরিমাণ হতে পারে? ওটা কি ওই বিচারক যেটা মনে করবে যে 50,000 মিনিমাম? আচ্ছা, কারণ আমার কোম্পানি দাঁড়াই করতে পারি না এখন, আমার চুপচাপ থাকবেন, এই জন্য এখন একদম চুপচাপ। এগুলো নিয়ে আপনারা পারবেন না, এগুলো বড় উদ্যোক্তাদের, বড় বড় কোম্পানি। যখন আরো অনেক বছর হয়ে যাবে, 5 বছর বা 8 বছর হয়ে যাবে, তখন এই জটিলতা কি বাড়বে নাকি একবারে এখন করলে জটিলতা? আমি এক আবেদনে আপনার সব কটার পারমিশন নিতে পারবো। আমি কোনোদিন এজিএম করছি, আমি প্রথম এজিএম করব, আমাকে একদম 20 থেকে ধরেন 26 পর্যন্ত অনুমোদন দেওয়া। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। 3 লাখ টাকা ম্যাম, ওই 1 টাকার হিসাবটা 2 টাকার হিসাবটা হচ্ছে 1 টাকা পাচ্ছে মানে কন্যা সন্তান। ওইটা তো আমি আপনাকে বুঝাই দিলাম। এইটা যদি উকিলের কাছ থেকে এক ট্রেনিং এ সব জেনে নিতে চান, বিজনেস ম্যাম, এই টপিক একদিনের ট্রেনিং এও শেষ হবে না, কোনোদিনও হয় না। আর আমার আজকে 22 বছরের অভিজ্ঞতা, আপনাকে আমি 2-3 সেকেন্ডের মধ্যে শিখে শেষ করতে পারি। এত সহজ হলে সবাই করতো, কেউ উকিলের কাছে আসতো না। বোঝেন না কেন? ঠিক ঠিক না, ট্রেনিং মানে কি ধারণা দেওয়া। এটা একদিনে সম্পত্তি বিভাজন, এই জিনিসটা আমি আমার দীর্ঘদিনের প্রফেশনাল অভিজ্ঞতা, এটা দীর্ঘদিন সম্ভব না, অনেক সময়ের ব্যাপার। আর যারা আছেন, অনেকে গ্রামের লোকজন আছেন, বোঝেন, তারা দেখতে দেখতে শিখেছেন। এখন বলেন, আর কারোর কোনো কোশ্চেন আছে কিনা? না থাকলে আমরা আজকের মতো শেষ করব। কোশ্চেন নেই, তবে আমি একটু জানতে চাচ্ছি আমরা কি আর কোনো ক্লাস পাবো নাকি আজকেই শেষ? এই 4 দিনেরটা আজকেই শেষ। এরপরে যদি আবার নতুন করে ওনারা সার্কুলার দেন, তাহলে আপনাদের সঙ্গে আমি আবার হব, একসঙ্গে হব। আইন এমন একটা জিনিস, বিজনেস মডিউল এমন একটা জিনিস, আমি যদি প্রতি মাসেও 2টা করে ট্রেনিং নিই, তাও মনে 1 বছরে শেষ হবে। এটা এমন একটা টপিক। এই যে দেখেন, আমাদের সঙ্গে তো আমার সম্পত্তি আলোচনা করার কথা ছিল না, হয়ে গেছে, এসে গেছে। আচ্ছা, ঠিক আছে। ম্যাডাম, জি জি বলেন। এসএম রহমান আপু, জি জি কথা বলবো। ওই যে রিফাত কি বলতেছে একটু শুনি, বলেন রিফাত। আপু, আমি ধরে আমার ইয়াটা যদি ব্যবসাটা বন্ধ করে দিতে চাই, তাহলে তো আমি মনে হয় সিটি কর্পোরেশনে জানাইলেই তো হবে মনে হয়, নাকি না অন্য কিছু ইয়ে করতে হবে? ট্রেড লাইসেন্স আর রিনিউয়াল করবেন না, শেষ। মানে ট্রেড লাইসেন্স আমি আর না করলেই হবে, কিন্তু সিটি কর্পোরেশন। ও আচ্ছা, রিনিউয়াল না করা মানে কি আপনি তার ব্যবসা করতে চান না? আচ্ছা। কিন্তু আপু, আমাদের ওই যে সিটি কর্পোরেশনের আমাদের একটা ট্রেনিং করাইছিল, ওনারা আবার সিটি কর্পোরেশনের লোক গেছিল, মানে যারা ইয়া করে, ওনারা আবার বললো যে সিটি কর্পোরেশনে নাকি জানাইতে হবে যে আমি আর এটা করব না। ওইটা বহুত কিছু আছে, আপনাকে কমন প্র্যাকটিস করতে হবে না। আপনি লাইসেন্স যখন বছরের পর বছর রিনিউয়াল করবেন না, তার মানে এই ব্যবসা আপনি করতে চান, অটো বাতিল হয়ে যাবে। আচ্ছা, এত ঝামেলা আপনাকে যেতে হবে না। বলেন এসএম রহমান। ম্যাডাম, আসলে আজকে প্রস্তুত ছিলাম না, যে হোম টাস্ক গুলো ছিল সেগুলো ঠিক হোম মতো। টাস্কের কোনো ইস্যু না, শোনেন, আমরা তো এখানে কেউ ছোট বাচ্চা না। আজকে যেমন প্রপার্টি নিয়ে কি আমার কথা বলার কথা ছিল, এরপরে যদি কখনো ট্রেনিং হয় আপনাদেরকে আমার প্রপার্টি নিয়ে শেখাতে হবে, মুসলিম উত্তরাধিকার নিয়ে শেখাতে হবে। মানে আইন কি জানেন, বাংলাদেশে 3000-এর উপরে আইন আছে। 3000 আইন যেমন আমিও মুখস্থ রাখতে পারি না, আপনাদেরও জানার কথা না। এক ভোক্তা অধিদপ্তরিতে আমি করতে গেলে আমার 6 দিন লাগবে শেষ করতে। মোবাইল কোড নিয়ে আলোচনা করতে গেলে 2-3টা ক্লাস লাগবে। আইন এত বড় সেক্টর। গত ক্লাসে যে জায়গাগুলো ছিল, যে যেমন আইনের বেসিক গুলো তো আমাকে জানতে হবে, বা একটু প্রয়োজনে যেন নেড়েচেড়ে দেখতে পারি। ভোক্তা অধিকার আইন ধারা 37 থেকে 56 পর্যন্ত আপনি বলছিলেন, নিরাপদ খাদ্য আইন 2009। হ্যাঁ, এইটার যে গেজেটটা, ওইটা কোথায় পাবো আর কি? কপিটা গুগলে সার্চ দিবেন, পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। এভরি আইন বাংলাদেশ লতে আছে আপনার খাদ্য আইন,
আর আপনি ভোক্তা অধিকার আইন লিখে বাংলায় লিখবেন, লিখে গুগলে সার্চ দেন, দেখবেন চলে আসবে পিডিএফ। আচ্ছা, আর সমঝোতা চুক্তির মাধ্যমে যদি কোনো ব্যবসা শুরু করি আমরা, এটা ধরেন সিজনাল আমি হিসেবে আবারও বুঝাই, সমঝোতা চুক্তি এক জিনিস, পার্টনারশিপ ডিড এক জিনিস। সমঝোতা চুক্তি মানে এমইউ, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমরা করি 300 টাকার চুক্তিতে। আর পার্টনারশিপ মানে হচ্ছে আমরা অনেকগুলো পার্টনার মিলে করছি। অংশীদারিত্ব চুক্তি, সমঝোতা চুক্তি দুইটা দুই জিনিস। ওইখানে হলো 4000 টাকার স্ট্যাম্পে 4000 টাকার স্ট্যাম্প। আর এমইউ মানে সমঝোতা মানে 300 টাকা। ধরেন এটা হয় না, আমি 300 টাকা করছি, তুমি আমাকে ভবিষ্যতে বিয়ে করবে, এটা সমঝোতা। আর পার্টনারশিপে তুমি আর আমি মিলে ব্যবসা করব, তুমি আমাকে ব্যবসায় এত টাকা দেবে, এটা হচ্ছে অংশীদারিত্ব। এটাই হচ্ছে হিসাব, সমঝোতা আর অংশীদারিত্বের পার্থক্য। আচ্ছা, এই ক্ষেত্রে ধরেন সমঝোতা চুক্তি করে আমরা ব্যবসা কন্টিনিউ করছি, সিজনাল একটা বিজনেস, পরবর্তীতে কি বন্ধ করার কোনো প্রয়োজন আছে না? এটা যখনই আপনারা সমঝোতা চুক্তি করবেন সিজনাল বিজনেস, ওখানে উল্লেখ করে দিবেন এই কাজের পরে এই চুক্তি পরিসমাপ্তি ঘটবে। আচ্ছা আচ্ছা, আমি বলি, আমাদের বাংলাদেশের লেবার লয়ের একটা পার্ট আছে মৌসুমী এবং সাময়িক শ্রমিক। এই যে জুট মিলে যখন পাট কাটা সিজন হয় না, আখের যে সিজন হয়, নির্দিষ্ট সময়ের জন্য শ্রমিক নেওয়া হয়, বলাই হয়ে থাকে তোমার কার্যক্রম এই সিজন থেকে এই সিজন। আপনাদেরও তেমন হবে, যে আমরা এই কাজের জন্য করছি এই সমঝোতা চুক্তি, এই ব্যবসার এই জিনিসটা হলে অতিক্রান্ত হয়ে যাবে, আর হবে না। আচ্ছা, সময় উল্লেখ করাটা এখানে বিশেষ প্রয়োজন, যদি সময় উল্লেখ না থাকে এটার পরে এই চুক্তি আর বলবৎ থাকবে না। এরপরে না, আমি আপনাদের সাথে যদি কখনো ট্রেনিং হয়, আমি আপনাদেরকে একটু পাওয়ার জিনিসটা শেখাবো, খুব জানা দরকার। পাওয়ার, হোয়াট ইজ দ্য পাওয়ার অ্যাক্ট, পাওয়ার কি? জি আপু, এটা খুব দরকার। এরপরে হলে এত বললাম না 3000 আইন, এই ছোট্ট 2 ঘন্টা ট্রেনিং এ এইভাবে তো এতক্ষণ, মানে একটা মানুষ তো কন্টিনিউয়াসলি কথা বলতে পারে না, আমারও তো লিমিটেশন আছে। ম্যাডাম, আরেকটা বিষয় যে ইসলামী অর্থসংস্থান বিষয়ে জানতে চেয়েছিলাম, তখন আপনি বলেছিলেন যে যদি একটু ইয়ে দিতেন, কিভাবে আমাকে রাস্তাটা শুধু ধরে দিলে হবে, যে যেন আমি কিছুটা বেসিক কিছু তথ্য যেন জানতে পারি। আমাদের জেনারেল ব্যাংকিং আর ইসলামী ব্যাংকিং এর মধ্যে একটু পার্থক্য আছে। জেনারেল ব্যাংকিং এ আপনাকে সুদ দেয়, লাভ দেয়। ইসলামী ব্যাংকে সুদও দেয় না, লাভও দেয় না। ওদের হচ্ছে মুদারবা, ওদের কিছু ব্যাংকিং এর কিছু সিস্টেম আছে। জিনিস কিন্তু একই, জি একই রকম। এখানে বলছে প্রফিট, ওখানে বলছে প্রফিট না, ওটাকে একটু অন্য নাম দেয়, ইসলামিক নাম দেয়। কেউ কি কোনোদিন আপনার সঙ্গে লস শেয়ার করছে? কোন বিলম্বিত করে যে ব্যাপারটা ইয়ে করে, বিলম্বিত করলো, লস হইলো, বিলম্বিত করলো, এই যে ব্যাপারটা, এটা কি কোন ব্যাংক কোনোদিন আপনার সঙ্গে লস শেয়ার করেছে? যদি করে তখন আমরা আলোচনা করবো। আমি ব্যাংকের লয়ার, আমি ব্যাপারে তো আসলে প্রকাশ বলা উচিত না, বলতে পারি না। হ্যাঁ, এটা তো আসলে আমাদের ব্যবসায়ের ক্ষেত্রে আমি যদি ধরেন কারো ইনভেস্টমেন্ট নিতে চাই, এই ক্ষেত্রে অনেক মানুষ থাকে যে যারা ভাই যদি লাভ হয় আমাকে দিস, যদি লস হয় তাহলে আমার পুঁজিটা ঠিক আছে। আপনি তখন বলবেন যে লাভ লস কেন, আমরা যখন পার্টনারশিপ ডিড করি আমরা তো লিখে দিই লাভ লস সব শেয়ার করতে হবে, শুধু তো লাভের আশায় পার্টনারশিপ করলে হবে না। লসটা নিতে চায় না, লসটা নিতে চায় না। ওনাদের কথা হইলো যে লাভ না দাও, আমার পুঁজিটা যেন ঠিক থাকে, এইটুকু সিকিউরিটি দাও। তাহলে সেটা হচ্ছে অংশীদারিত্ব না, আমি কারো ইনভেস্টমেন্ট নেই না, এটা হবে সমঝোতা, সেটা অংশীদারিত্ব না। অংশীদারিত্ব মানে লাভ এবং লস মিলেমিশে। তাহলে এই সমঝোতা কি ওই ইসলামের সমর্থন পর্যায়ে আসে? এইটা আমি তো এইভাবে বলতে পারি না, এটা আপনি আমাকে পার্সোনালি একদিন ফোন করেন, আমি বুঝাই। এটা আমাদের তো, আমি আপনাদেরকে কি নিচ্ছি, একটা ডিজিটাল প্ল্যাটফর্মে নিচ্ছি, সেখানে আমি সব কথা বলতে পারি না। যে ডিএস অ্যাক্টে আমি আসলে এটার উপর আমি বুঝিও না, আমার খুব অসুবিধা হয় এই বিষয়টা। আমি কিছু বলি, আমার তো একজন আইনজীবী হিসেবে আমার তো কিছু সীমাবদ্ধতা আছে, সেটা তো মানতে হবে, তাই না? জি জি, অবশ্যই। আর কি আমাদের কারোর কোনো আলোচনা আছে? না থাকলে আমরা আজকের মতো এটাকে ক্লোজ করতে পারি। একটা কথা ছিল, বলেন। ওই যে একজন ভাইয়া একটু আগে বললো না যে আপনি 2 টাকার যে পরিমাণটা আপনি সিস্টেমটা শিখাচ্ছিলেন, হ্যাঁ, ওখানে আমি একটা কোশ্চেন আমি অ্যাড করতে চাই। ধরেন এই যে হাজবেন্ড তো ধরেন মানে বাবা বেঁচে থাকতে ছেলে সন্তানটা যদি মারা যায়, তাহলে তো তার মেয়ে পাবে টাকাটা, ওই যে সম্পত্তির হাফ পাবে। হাফ পাবে না, মানে বাবার সম্পত্তির মেয়ে, এক মেয়ে থাকলে 2 ভাগের 1 ভাগ, একাধিক মেয়ে থাকলে 3 ভাগের 1 ভাগ। আচ্ছা আচ্ছা, না আমি জানতে চাচ্ছি যে ওই ছেলের যদি চাচাটা থাকে,
তখন সেই চাচারা কি পাবে সম্পত্তি? ওই অবশ্যই, কারণ ওর দাদা বেঁচে আছে, ওকে তো এইটুকু ভাগ দিচ্ছে। কিন্তু দাদা না থাকলে কি হতো, ওর যেহেতু পুত্র সন্তান নাই তাহলে চাচারা পেত না। আলটিমেটলি দাদার নামে থাকা মানেই তো তার অন্য সন্তানদের বরাবর চলে যাওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন না মানে আমি বলতে চাচ্ছি যে মানে যে মেয়েটার বাবা মারা গেল, বাবার ভাই না, বাবার চাচা, মানে আমি কিভাবে বুঝাবো, মানে মেয়েটার দাদার আর কি। আপনি একটু একটু ভালো করে বোঝেন, কন্যা সন্তান যখন আছে, তার কোনো পুত্র সন্তান নাই, কন্যা সন্তান উত্তরাধিকার না, ওয়ারিশ না, কন্যা সন্তান অংশীদার। তার অংশীদারের পথে শরিয়া মোতাবেক মানে বাপের অংশ দাদা পায়, দাদি পায়, তাহলে দাদা দাদি যদি বেঁচে না থাকে তাহলে চাচারা পাবে, চাচারা তো ভাইরা পাবে। আচ্ছা আচ্ছা, ও সেইভাবে যাবে, বুঝতে পেরেছি, বুঝছি বুঝছি। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আর কারোর সঙ্গে যদি কিছু না থাকে আপনারা আমার আরেকটা বিষয় ছিল, রহমান বলেন। আমার খালা মারা গিয়েছে কয়েক বছর আগে, তো খালার আগে ওনার একটা মাত্র সন্তান ছিল, ওই সন্তানটাও মারা গেছে তারও আগে, তার কয়েক বছর আগে ওনার সন্তান মারা গেছে, তো তার কয়েক বছর পর খালা মারা গেছেন। এখন ইন্নালিল্লাহ, তো ওনার হাজবেন্ড বেঁচে আছেন, উনি এখন খালার রেখে যাওয়া সম্পদ, মানে ওনার যে জায়গা বা সম্পদ আছে, এতে ওনার হাজবেন্ড কতটুকু পাবে? আর যেহেতু ওনার কোনো ওনার বাবা মা বেঁচে নাই, ওনার ভাই বোন তো বুঝতে হবে, ভাই বোন না, যেহেতু ওনার হাজবেন্ড পাবে, ওনার কিন্তু সন্তান বেঁচে নাই, কিন্তু সন্তান তো জন্মগ্রহণ করেছিল, 6 ভাগের 1 ভাগ পাবে। 6 ভাগের 1 ভাগ পাবে। আর বাকি সম্পদটুকু কি ওনার ভাই বোন, ভাইয়ের? না না, আপনার খালার বাবা মা পাবে, বাবা মা বেঁচে না থাকলে বাবা মা বেঁচে না, ভাইরা পাবে। আর ভাই বোন যদি মারা যায়, কয়েকজন, 4জন ছেলেমেয়েরা, ভাইয়ের ছেলেরা পাবে। আচ্ছা আচ্ছা, তাহলে উনি হাজবেন্ড পাবে হচ্ছে 6 ভাগের 1 ভাগ। জি, 6 ভাগের 1 ভাগ। শুনেন, এত সহজ সম্পত্তির হিসাব আমার লাগছে আজকে 22 বছর, আমি এখনো শিখছি। আপনারা সব একটা ট্রেনিং এ 5 মিনিটের মধ্যে সবাই ওয়ালি হয়ে যাবেন, মাওলা হয়ে যাবেন, তাহলে তো হলো না, পড়ালেখা করতে হবে। ম্যাডাম মাশাআল্লাহ, আমরা অনেকটা ক্লিয়ার হইছে আমাদের। আচ্ছা, তাহলে কি আমরা আশা করছি এরপরে যখন আবার ট্রেনিং হবে আপনাদের সঙ্গে দেখা হবে। ম্যাডাম ইসলামী আইনের বিষয়টা, ইসলামী বিনিয়োগ, এই বিষয়টাতে স্পেশালি একটা এখন আমি আপনাদেরকে ইসলামী বিনিয়োগ নিয়ে বিশাল একটা জিনিস, আপনাদের এই লাস্ট মুভমেন্টে এসে রাত 10টায় আমি এখন ইসলামী বিনিয়োগ শেখাতে পারবো না, এরপরে যখন হবে তখন অবশ্যই শেখাবো। ইসলামী বিনিয়োগটা আপনি একা জানতে চাইলে হবে না, আমার তারও পার্টিসিপেশন যারা আছেন তারা জানতে চান, এটা অনেক বড় একটা বিনিয়োগ, একটা ব্যাপার যে 2 লাইনের কোনো কিছু না, এরপরে যদি কখনো হয় তখন জানাবো, কেমন? ম্যাডাম আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি আপনাকে, যেহেতু আপনি নোট করেন, একটা হচ্ছে ইসলামী বিনিয়োগ, আরেকটা হচ্ছে আমাদের আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে যে নিয়ম কানুন গুলো আছে। হ্যাঁ, ওটা খুব ইজি, ওইটা আমি আপনাদেরকে পরের বারে শিখিয়ে দেবো সবার জন্য। ইসলামী বিনিয়োগ এটা করতে গেলে আপনাকে আমি রিয়েলিটি বলি, আমাকে নিজেকে ব্যাপক লেখাপড়া করতে হবে, কারণ আমি বাংলাদেশের শুধু শাহজালাল আর ইসলামী ব্যাংক ছাড়া অন্য কোনো ইসলামী ব্যাংকের লয়ার না, বাই রিলিজন আমি হিন্দু, আমাকে তো ইসলামী বিনিয়োগ নিয়ে আপনাদেরকে পড়াতে গেলে নিজে আগে ক্লারিফিকেশন আনতে হবে, নিজেকে আরো অনেক ব্যাপক ভাবে জানতে হবে, তার আগে তো আমি মুখ খুলবো না, এটা যেন আমার সময় লাগবে। জি বলেন। আপনার সাথে কমিউনিকেট করতে পারে কিভাবে? আপনার ভিজিটিং কার্ডটা কি দেওয়া যাবে একটু, মানে ইমেজটা? হ্যাঁ, গ্রুপে গতবারই দিয়ে দিয়েছিল, হৃদয় আবার দিয়ে দিবে, আমি বলে দিব, হৃদয় দিয়ে দিবে আবার। ওকে, ঠিক আছে। কেমন কাটলো ম্যাডাম? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, আমরা খুব এনজয় করেছি, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। আপনারাও সবাই ভালো থাকবেন, আপু দীর্ঘ সময় দিয়েছেন 4 সপ্তাহ জুড়ে, সবাইকে অনেক ধন্যবাদ। কেমন? অনেক ধন্যবাদ। জি জি, আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য অনেক কৃতজ্ঞতা। জি জি জি, আল্লাহ হাফেজ। কেমন? জি, ঠিক আছে।